স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা আসন্ন প্রাইমারি প্রিপারেশনের জন্য আমাদের এখানে অ্যাডমিট হয়েছেন। আজকে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। আজকে আমি গণিতের ক্লাসটা নিব। আমার নাম মনসুর রহমান, গণিত শিক্ষক, কনসেপ্ট একাডেমি। আপনারা জয়েন করেন। আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন। খুব দ্রুতই আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওকে। ওকে, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলেন, মানে শুনছেন কিনা আমাকে। ওকে, একটু শুনতে পাচ্ছেন কিনা বলেন। আমি খুব দ্রুতই ক্লাস শুরু করব এবং আমি আজকে যেটা শিখাবো একেবারে বেসিক, অর্থাৎ আমি ধরে নিব আপনি অঙ্কে ইউ আর লাইক এ নিউ বর্ন বেবি। ওকে, আমাকে ক্লিয়ারলি। ওকে, খুব দ্রুতই আমি আমার ভাই বোনগুলোর সাথে পরিচিত হব। আমি আস্তে দেখব কারা কারা আমার ক্লাস করছে, আমরা আস্তে আস্তে নেম মেনশন করবো ইনশাআল্লাহ। ওকে স্যার, সব যোগদান করছে? ওকে, ক্লাস নিয়ে কি শুরু করব? ওকে, প্রাইমারি চাকরিটা পেতে গেলে আসলে যেটা দরকার এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সামনে 1 মিনিট, এটা খুবই নিড। প্রাইমারি চাকরিটা পাইতে গেলে সবার আগে যেটা লাগবে 3টা বিষয়। প্রাইমারি চাকরিটা জানেন বিভিন্ন প্রতিষ্ঠান খুব সহজভাবে উপস্থাপন করছে, কিন্তু আমার কাছে মনে হয় প্রাইমারি চাকরিটা পেতে গেলে আপনাকে একটু শ্রম দিতে হবে। এটাই সত্য কথা। আপনাকে আমি হুদাই গাঁজাখুরি গল্প বলবো, পরবর্তীতে আপনার জব হবে না, আপনি গালিগালাজ করবেন, এমনটা হবে না ভাই। সুতরাং আপনাকে পড়াশোনা করেই জবটা পাইতে হবে। ফিল্ড এখন ইকুয়াল, ছেলে মেয়ে সব সেম। 97% হচ্ছে ইকুয়াল, হ্যাঁ 97, 93 মেবি। 93% হচ্ছে জেনারেল কোটা। জেনারেল কোটা। সুতরাং এখানে আপনাকে সাবধান থাকতে হবে, সাবধান থাকার কোনো বিকল্প নেই। এখন যে কথাটা আপনাকে বলবো আপনি এইটা মন দিয়ে শোনেন। প্রাইমারি চাকরি পাইতে গেলে আপনাকে ন্যূনতম 3টা কন্ডিশন ফুলফিল করতে হবে। নাম্বার 1, আপনার ম্যাথের বেসিক ভালো থাকতে হবে, ম্যাথ। আর নাম্বার 2 হচ্ছে ইংলিশ গ্রামার। আর নাম্বার 3 হচ্ছে বাংলা ব্যাকরণ। এই 3টাতে আপনাকে মোটামুটি অনেক ভালো বেস থাকতে হবে, ভালো বেসিক থাকতে হবে। আমি আপনাকে জাস্ট এতটুকু বলে রাখি, ম্যাথের ক্লাসটা রেগুলার আমি নিব, শুধুই আমি নিব। বিভিন্ন প্রতিষ্ঠানের মতো এমন হবে না যে 3-4 ধরনের টিচার ক্লাস নেই। পুরো ম্যাথটা আমি কভার করে দিব। ইংলিশটা পুরো স্যার কভার করে দিবে, স্যারের প্রতি আপনাদের আস্থা আকাশ ছোঁয়া, এটা আমি জানি আলহামদুলিল্লাহ। বাংলা ক্লাসটা জুয়েল কিবরিয়া স্যার নিবে। আমি আশা করছি দুর্দান্ত একটা কম্বো আসছে আপনাদের সামনে ইনশাআল্লাহ। তো আমি আর সময় নিচ্ছি না, সময় না নিয়ে বরং ক্লাস শুরু করি। আমি শুধু এতটুকু বলি যে আজকের ক্লাসে আপনাকে আমি দেখাবো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বেসিক, বেসিক কাকে বলে। এবং আমি ক্লাস শেষে আপনার মোটামুটি মুখস্থ হয়ে যাবে যে স্যার এগুলো এগুলো বলছে বা ভাইয়া এগুলো এগুলো বলছে। ইনশাআল্লাহ আসেন আমরা ক্লাস শুরু করি তাহলে। মোটামুটি কথা বললাম, আবার প্রয়োজনের তাগিদে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আসেন, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাকে শিখাবো অঙ্ক, শুধু অঙ্ক শিখাবো। আমার সাথে থাকবেন, আমি 1.5 ঘন্টা ক্লাস নিব। 1.5 ঘন্টা ক্লাস করার মন মানসিকতা তৈরি করে ফেলবেন। সমস্ত দিক থেকে আপনি ফুললি রেডি হবেন। আই ডোন্ট ওয়ান্ট এনিবডি হু ইজ নট 100% হিয়ার। আমি একজনকেও চাচ্ছি না যে 100% উপস্থিত নাই। আপনাকে ফিজিক্যালিও থাকতে হবে, মেন্টালিও থাকতে হবে। আমি যা পড়া দিব এটার আমি আবার আউটপুট নিয়ে নিব। আমি আমার শিট থেকে হুবহু কোট করে পড়াচ্ছি। আমি আগেই বলছি, এখন আপনাদেরকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে অঙ্ক। আমি আগেই বলি, আমি বেসিক থেকে পড়াই, জিরো লেভেল থেকে পড়াই। আপনি গ্রাম থেকে আসছেন, আপনি পাবলিক থেকে আসছেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসছেন, এগুলা নিয়ে আপনার কোনো হেডেক নেই। আমি ধরে নিচ্ছি আপনি অঙ্কে একেবারে জিরো। আপনি প্রত্যন্ত অঞ্চলের আমার সেই বোনটা যে দীর্ঘ 5-7 বছর ধরে অঙ্ক করেন না। এবং আপনি আমার ওই বোনটা, ওই ভাইটা, বোনটা বিশেষ করে বলি, যার সংসার আছে, যার বেবি আছে, সমস্ত কিছু ম্যানেজ করে আমাদের ক্লাসটা করছেন। আমি আপনাকে টার্গেট করে পড়াচ্ছি। সুতরাং আগামী 1.5 ঘন্টা আপনি আমার হয়ে যান। আমি আমার সেরাটা দেবো ইনশাল্লাহ। ক্লাস শেষে আমি আউটপুট নেবো ইনশাল্লাহ। ওকে, আসি। আসেন, আমি আগেই বলছি যে আজকে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে অঙ্ক। কি বললাম বলেন? একটু দেখি আগে কেমন কালি আসে, মোটা করে নি একটু। এটাই হবে ইনশাল্লাহ। আসেন দেখি আমরা। বলতেছে যে অঙ্ক, অঙ্কের ইংরেজি হচ্ছে ডিজিট, এটা মনে রাখবেন কিন্তু, এটা পরীক্ষা আসছে জানেন। অঙ্কের ইংরেজি হচ্ছে কি বলেন? ডিজিট। এখন অঙ্ক কি বলছে? যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ ও গণনার কাজ সম্পূর্ণ করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে।
অর্থাৎ যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ এবং গণনার কাজ সম্পূর্ণ করা হয় তাকে কি বলে ভাই? অঙ্ক বলে। এরপরে বলছে মোট অঙ্ক কয়টা? মোট অঙ্ক হচ্ছে 10টা। মোট অঙ্ক কয়টা বলেন? মোট অঙ্ক হচ্ছে 10টা। তাহলে যদি কেউ অঙ্কর সংজ্ঞাটা আমি বলি, যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ এবং গণনার কাজ সম্পূর্ণ করা হয় তাকে কি বলে? অঙ্ক বলে। মোট অঙ্ক কয়টা? 10টা। এটা প্রিভিয়াস কোশ্চেন। অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 10টা। এখন আমরা দেখে নিব যে আসলে কোন 10টা হচ্ছে সেই অঙ্ক। ওকে, আসেন আমাদের যে 10টা অঙ্ক আছে এটা আমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, তো 10টা অঙ্ক দেখি আমরা। এই 10টা অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে। এখন দেখেন তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10টা চিহ্ন বা প্রতীককে কি বলে? বলেন অঙ্ক বলে। হ্যাঁ, এখন দেখেন আমি নোট লিখে দিয়েছি যে সিঙ্গেল ডিজিট সমান অঙ্ক, অর্থাৎ সিঙ্গেল হলেই তাদেরকে আমরা কি বলবো? অঙ্ক বলবো। দেখেন শূন্যটা হচ্ছে সিঙ্গেল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবাই হচ্ছে কি বলেন? সিঙ্গেল। তাহলে সিঙ্গেল ডিজিট হলেই আমরা কি বলবো? অঙ্ক বলবো। তাহলে আমি আবারও বলি, যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ এবং গণনার কাজ সম্পূর্ণ করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে। মোট অঙ্ক কয়টা? মোট অঙ্ক হচ্ছে 10টা। কোন 10টা? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টাকে বলে অঙ্ক এবং 10টাই হচ্ছে সিঙ্গেল। এজন্য আমরা বলছি সিঙ্গেল ডিজিট সমান কি হবে ভাই? অঙ্ক হবে। ওকে, তাহলে আমরা এখন দেখব অঙ্ক কয় প্রকার। আসলে অঙ্ক কয় প্রকার এটা জানা খুব দরকার। দেখেন লিখা আছে অঙ্ক 2 প্রকার। কয় প্রকার লিখা আছে বলেন? অঙ্ক 2 প্রকার। জানেন প্রিভিয়াস কোশ্চেন কোনটা? প্রিভিয়াস কোশ্চেন হচ্ছে মোট অঙ্ক কয়টি? আনসার হচ্ছে 10টি। তারপরে প্রিভিয়াস কোশ্চেন হচ্ছে অঙ্ক কয় প্রকার? অঙ্ক হচ্ছে 2 প্রকার। অঙ্ক 2 প্রকার, সেই 2 প্রকার কি কি? বলছে যে সার্থক অঙ্ক মানে সিগনিফিকেন্ট ডিজাইন, আর হচ্ছে সাহায্যকারী অঙ্ক। মনে রাখবেন মোট অঙ্ক হচ্ছে 10টা। এই 10টা অঙ্ককে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক আর একটা হচ্ছে সার্থক অঙ্ক। তো সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্থক অঙ্কটাকে আমরা আগে দেখবো। চলেন দেখি আমরা সার্থক অঙ্ক কাকে বলে। সার্থক অঙ্ক কি বলছে দেখেন, বলছে যে সকল অঙ্কের নিজস্ব মান বিদ্যমান, তার মানে যাদের নিজের মান আছে তাদেরকে আমরা বলবো সার্থক। নিজস্ব মান বিদ্যমান এবং স্বয়ংসম্পূর্ণ, নিজের মান প্রকাশের জন্য এদের অন্য কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয় না, তাকে সার্থক অঙ্ক বলে। আমার সাথে সাথে একটু পড়েন প্লিজ। বলছে যে সকল অঙ্কের নিজস্ব মান বিদ্যমান এবং স্বয়ংসম্পূর্ণ, নিজের মান প্রকাশের জন্য এদের অন্য কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয় না, তাকে সার্থক অঙ্ক বলে। আচ্ছা ভাই, স্বার্থের সাহায্যের প্রয়োজন হয় না মানে কি? এখন দেখেন বলছে যথা এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্ককে আমরা বলবো সার্থক অঙ্ক। কেন সার্থক? যদি বলি একটি কলম তাহলে কয়টি কলম? একটি কলম। যদি বলি যে 2 জন ছাত্র, কয়জন ছাত্র? 2 জন ছাত্র। আমি যদি বলি 5টি আপেল, কয়টি আপেল? 5টি আপেল। আমি যদি বলি 9টি বেঞ্চ, কয়টি বেঞ্চ? 9টি বেঞ্চ। তার মানে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এরা নিজের মান নিজেরা প্রকাশ করতে পারে, এই কারণে আমরা এদেরকে বলবো সার্থক। আমি আবারও বলি, যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ ও গণনার কাজ সম্পূর্ণ করা হয় তাদেরকে অঙ্ক বলে। মোট অঙ্ক কয়টা? 10টা। কোন 10টা? 0 থেকে 9 পর্যন্ত। কয় প্রকার? 2 প্রকার। কি কি? সার্থক আর কি সাহায্যকারী। সার্থক কয়টা? 9টা। এটাও প্রিভিয়াস কোশ্চেন। তাহলে আমাদের সার্থক অঙ্ক কয়টা ভাই? 9টা। কোন 9টা? 1 থেকে 9 পর্যন্ত। আমি আশা করছি এই পর্যন্ত আপনি বুঝছেন। আমরা আমাদের পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে গেলে দেখবেন সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক কি বলছে আমরা দেখি একটু, খুব সাবধানে দেখবেন। বলছে, আমার সাথে সাথে পড়বেন প্লিজ। বলছে যে সকল অঙ্কের নিজস্ব মান নেই, যে সকল অঙ্কের নিজস্ব মান নেই, নিজের মান প্রকাশের জন্য সার্থক অঙ্ক বা সংখ্যার সাহায্য নিতে হয়, তাকে সাহায্যকারী অঙ্ক বলে। শূন্যকে সাহায্যকারী অঙ্ক বলে। আচ্ছা ভাই, এটা কোনো কথা? যে সকল অঙ্কের নিজস্ব মান নেই তাকে সাহায্যকারী অঙ্ক বলে? এটা তো আমারই মানতে ভাল লাগে না। আরে ভাই, সহযোগিতা করলেই আপনি সাহায্যকারী হবেন। কি এমন ঘোড়ার ডিম সহযোগিতা করছে? 1, 0। দেখেন এই যে আমি লিখলাম 1, এরপরে আমি দিয়ে দিলাম 0। বলেন তো 1 কে 10 করতে কে সহযোগিতা করলো? 0। এরপরে দেখেন তো আমি লিখলাম 3, এরপরে দিলাম 0। আচ্ছা বলেন তো 3 কে 30 করতে কে সহযোগিতা করলো? 0। এই যে সহযোগিতা করছে বা সাহায্য করছে মানের বৃদ্ধিতে, এই কারণে 0 কে সাহায্যকারী অঙ্ক বলে। মনে করেন আমি 7 দিলাম, এরপরে 0 দিলাম। আচ্ছা বলেন তো 7 কে 70 করতে কে সহযোগিতা করলো? 0। তার মানে ছিল 1 হয়ে গেল কত? 10। তার মানে 1 কে 10 করতে সাহায্য করছে 0। ছিল 3 হয়ে গেল 30। 3 কে 30 করতে সহযোগিতা বা সাহায্য করছে কে? 0।
7 কে 70 করতে সহযোগিতা বা সাহায্য করছে কে? 0। এই কারণে শূন্যকে আমরা বলবো সাহায্যকারী অঙ্ক। বুঝলেন কিনা তাই বলেন। তাহলে আমি আবার বলি, অঙ্ক হচ্ছে 2 প্রকার, সার্থক আর সাহায্যকারী। সার্থক 9টা, 1 থেকে 9 পর্যন্ত। সাহায্যকারী একটা, সেটা কি ভাই? শূন্য। এখান থেকেও প্রশ্ন আসছে। আমি বলছি যে একেবারে বেসিক থেকে স্যারের নির্দেশ আছে, এই ব্যাচটা একদম বেসিক থেকে প্রাইমারির জন্য রেডি করা হবে। আমি আশা করছি পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমাদের পড়ানোর কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না, ইনশাআল্লাহ আমরা কমিটেড, উই আর কমিটেড। ওকে, আসি। এরপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাকে দিয়ে রাখি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুবই ইম্পর্টেন্ট। চলেন দেখা যাক, এখন আমরা শূন্য নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে শূন্য নিয়ে এত পরিমাণ কথা বলবো যা আপনি এর আগে কখনো শুনেননি। মানে শূন্য নিয়ে আমি এত কথা বলবো। বলছে যে শূন্যের ধারণা কে দিয়েছে বলেন? শূন্যের ধারণা কে দিয়েছে? শূন্য ধারণা প্রদান করেন আর্যভট্ট। শূন্যের ধারণা প্রদান করেন আর্যভট্ট, ভারতীয় উপমহাদেশ। ভাই এটা প্রিভিয়াস কোশ্চেন, যে শূন্যের ধারণা দেয় কারা? ভারতীয়রা। এটা প্রিভিয়াস কোশ্চেন। শূন্যের ধারণা দেয় কারা? ভারতীয়রা। প্রশ্নে অপশন ছিল ভারতীয়রা, আর্যরা, আরবীয়রা, ইংরেজরা। বুঝছেন কিনা? তাহলে শূন্যের ধারণা দিয়েছেন কে? আমাদের আর্যভট্ট। এই আর্যভট্টর ভাষা হচ্ছে ভারত উপমহাদেশে। এখানেই থামবো না, এই আর্যভট্ট সম্পর্কে আমরা আরো পড়বো, তার আগে দেখে নি। তাহলে শূন্যের আবিষ্কার করছে কে বলেন? ব্রহ্মগুপ্ত। এই মানুষটার ভাষাও হচ্ছে ভারতীয় উপমহাদেশে। তাহলে এখান থেকে আমরা যে 2টা গুরুত্বপূর্ণ তথ্য শিখলাম, শূন্য নিয়ে একজনা ধারণা দিয়েছে আর একজন আবিষ্কার করছে। তো শূন্যের ধারণা দিয়েছে যে, তার নাম হচ্ছে আর্যভট্ট, আর শূন্যের আবিষ্কার করছে যে, তার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত। আর্যভট্টর ভাষাও হচ্ছে ভারত উপমহাদেশ, ব্রহ্মগুপ্তের ভাষাও হচ্ছে ভারত উপমহাদেশ। সুতরাং যদি প্রশ্ন আসে শূন্যের ধারণা দেয় কারা, তখন বলবো ভারতীয়রা। শূন্যের ধারণা দেয় কে, তখন আমরা বলবো আর্যভট্ট। শূন্যের আবিষ্কার করে কারা, তখন বলবো ভারত উপমহাদেশ। শূন্যের আবিষ্কার করে কে, তখন আমরা বলবো ব্রহ্মগুপ্ত। এই পর্যন্ত বুঝলেন কিনা একটু কমেন্টে জানান। আমার কথা বুঝতেছেন কিনা বা আমি যা পড়াচ্ছি আপনি বুঝছেন কিনা, প্লিজ আমি কমেন্টে দেখে এর পরবর্তীতে আবার শুরু করছি। ওকে স্যার, প্লিজ। ওকে, ওকে ইভা এখানে অ্যাড হয়েছো, মাশাআল্লাহ। ওকে, ক্লাস বুঝতেছো কিনা একটু জানাও। ক্লাস বুঝতেছো কিনা একটু জানাও। আমি একদম বেসিক দিয়ে পড়াবো। হ্যাঁ, আমি ফুললি আমার শীট নিয়ে চলে আসছি। স্যার গ্রুপে কি শীট দিবেন? স্যারের সাথে কথা বলবো একটু। হ্যাঁ, এই যে অপ্রত্যাশিত কথাগুলো এখন না বলি, এখন ক্লাসটা করি ভাই। হুম, আমার বাবু আছে 10 মান্থ, বাট প্রাইমারি জব আমার গোল। লাবণী, অনেক দোয়ারে বোন। ওকে, গুড। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আসো আমরা ক্লাস করি। তাহলে আমি কি আরেকবার রিভিশন দিয়ে দিব? দেখো, শূন্যের যখন বলবে ব্যক্তি, ধারণা কে দিয়েছে, তখন বলবো আর্যভট্ট। কিন্তু যখন বলবে কারা, তখন আমরা বলবো ভারতীয় উপমহাদেশ বা ভারতীয়রা। আর শূন্যের আবিষ্কার করছে, ভাই দেখো সম্পূর্ণ ডিফারেন্ট 2টা কথা। একজন ধারণা প্রদান করছে আর একজন কি করছে? আবিষ্কার করছে। শূন্যের ধারণা কে দিয়েছে? আর্যভট্ট। আর শূন্যের আবিষ্কার করছে কে? ব্রহ্মগুপ্ত। এই ব্রহ্মগুপ্ত বানানটা বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় 2-3 বার আসছে, যে নিম্নের কোন বানানটি সঠিক। ওকে, প্রিভিয়াস কোশ্চেন নিয়ে সব সময় কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমার কাজ হচ্ছে এই 2টা লোক সম্পর্কে সুন্দর করে আমরা জানবো, এবং এরা আমাদের জন্য কি এমন ঘোড়ার ডিম করছে এটাও আমি দেখবো। হ্যাঁ, ইনশাআল্লাহ, আসি। তাহলে আমি আবারও বলি, শূন্যের ধারণা কে দিয়েছে বলো? আর্যভট্ট। তাহলে আমরা আর্যভট্ট সম্পর্কে জানবো। চলো আমরা পড়ি, আমার সাথে তোমরাও পড়ো। এই যে এখান থেকে পড়া শুরু করো, লেখা আছে আর্যভট্ট হলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত গণিতবিদ। তাহলে আর্যভট্ট কোথাকার গণিতবিদ? ভারত উপমহাদেশের গণিতবিদ। হ্যাঁ, এরপরে বলছে তিনি ভারতের কেরালা রাজ্যের কুসুমপুরে জন্মগ্রহণ করেন। তোমরা ভারতের কেরালা রাজ্যের নাম শুনে থাকবা, কেরালা মুভি দেখো। ওই কেরালা রাজ্যের কুসুমপুরে এই লোকটা জন্মগ্রহণ করছেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে গণিত এবং দর্শন শাস্ত্রে জ্ঞান লাভ করেন। ভাই আমার এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে প্রাচীন এবং 5ম শতক। আমরা কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলছি? আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। তাহলে যদি প্রশ্ন আসে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি, তখন আমরা বলবো নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শতকে প্রতিষ্ঠিত হয়? তখন আমরা বলবো 5ম শতকে প্রতিষ্ঠিত হয়।
তার মানে এই আর্যভট্ট সম্পর্কে না জানলে গণিতের পড়া অসম্পূর্ণ থাকবে। তাহলে আমরা আবারও বলি, আর্যভট্ট হলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত গণিতবিদ। তিনি ভারতের কেরালা রাজ্যের কুসুমপুরে জন্মগ্রহণ করেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে গণিত এবং দর্শন শাস্ত্রে জ্ঞান লাভ করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 5ম শতাব্দীতে। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন এই ব্যক্তিটা আমাদের জন্য কি এমন ঘোড়ার ডিম করলো যে একে পড়তে হবে? চলো, লেখা আছে গণিতে তার অবদান। তো গণিতে তার মাত্র 2টা অবদান আছে। একটা হচ্ছে তিনি শূন্যে ধারণা প্রদান করেন, আর 2 নম্বর হচ্ছে a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার সূত্রের ধারণা প্রদান করেন। অর্থাৎ বর্গের ধারণাটা দেন উনি। এই যে আমরা যে বর্গটা বুঝি, এই বর্গের ধারণা যিনি দিয়েছেন তিনি হলেন আর্যভট্ট। তাহলে আর্যভট্ট থেকে প্রশ্ন আসছে কি কি? পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি? নালন্দা। কোন শতকে প্রতিষ্ঠিত হয়? 5ম শতকে প্রতিষ্ঠিত হয়। শূন্যের ধারণা কে দিয়েছে? আর্যভট্ট। শূন্যের ধারণা কারা দিয়েছে? ভারতীয় উপমহাদেশ বা ভারত। বুঝতেছি কিনা? আর এই লোকটার অবদান কয়টা? 2টা। কি করছে? শূন্যের ধারণা প্রদান করছেন, আর a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার সূত্রের প্রণেতা। অর্থাৎ উনি বর্গের ধারণা দিয়েছেন। আমরা কিন্তু 2জন ব্যক্তি সম্পর্কে শিখবো, একজন আর্যভট্ট, একজন কে? ব্রহ্মগুপ্ত। চলেন আমরা পরবর্তী জনকে আমরা পড়ি। পরবর্তী জনকে যদি আমরা পড়ি তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা কিন্তু অঙ্কের মধ্যে আছি। আমি বারবার বলি আমি কিন্তু অঙ্ক পড়াচ্ছি, এবং অঙ্ক পড়ানো শেষে আমি কিন্তু সবগুলা প্রশ্ন বলে দিব, এবং আমি যা পড়াবো অঙ্ক নিয়ে এর বাইরে প্রশ্ন হওয়ার সুযোগ কম। ওকে, আসি। তো এখন আমরা যাকে পড়বো তিনি হচ্ছেন ব্রহ্মগুপ্ত। কাকে পড়বো? ব্রহ্মগুপ্ত। তো আমার সাথে আপনারাও পড়েন, এখান থেকে লেখা আছে ব্রহ্মগুপ্ত হলেন ভারতীয় উপমহাদেশের আরেকজন বিখ্যাত গণিতবিদ। তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার লেখাপড়া এবং জন্ম পরিচয় সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। আমি আপনাকে বলে রাখি, ভারত, পাকিস্তান, বাংলাদেশকে তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে ডাকা হতো। ওকে, সুতরাং এই ব্রহ্মগুপ্ত এই ব্যক্তিটা পাকিস্তানে জন্মগ্রহণ করেন, কিন্তু তার লেখাপড়া এবং জন্মস্থান সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। প্রশ্ন হচ্ছে এই লোকটা আমাদের জন্য কি ঘোড়ার ডিম করছে, দেখতে হবে। কি করছে চলুন আমরা দেখি। লেখা আছে গণিতে তার অবদান। প্রথম অবদান হচ্ছে তিনি শূন্যের আবিষ্কার করে ফেলেন। তিনি শূন্যের কি করেন? আবিষ্কার করেন। 2 নম্বর অবদান হচ্ছে তিনি গুণের ধারণা প্রদান করেন। অর্থাৎ আমরা এখন যে গুণ করি, অর্থাৎ যে মাল্টিপুলটা আমরা করি, এই গুণটা আমাদেরকে শিখিয়েছে কে ভাই? ব্রহ্মগুপ্ত। আপনারা কিন্তু শূন্যের মধ্যে পড়ে গেছেন, এবং আমি কিন্তু শূন্য নিয়ে অনেক কথা বলছি। ওকে, আসেন। তাহলে ব্রহ্মগুপ্ত এই লোকটা হচ্ছে ভারত উপমহাদেশের একজন বিখ্যাত গণিতবিদ। তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান এবং লেখাপড়া সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। গণিতে তার অবদান, তিনি শূন্যের আবিষ্কার করেন। আরেকটা কথা হচ্ছে তিনি গুণের ধারণা প্রদান করেন। আমরা যে গুণ করি, মাল্টিপুল নামতা পড়ি, এই নামতার ধারণাটা দিয়েছেন ব্রহ্মগুপ্ত। তাহলে এখন বলেন তো, সাহায্যকারী অঙ্ক কয়টা? একটা। সেটা কি ভাই? শূন্য। শূন্যের ধারণা প্রদান করছে কে? আর্যভট্ট। শূন্যের আবিষ্কার করছে কে? ব্রহ্মগুপ্ত। আর্যভট্ট সম্পর্কে পড়লাম কিনা? ব্রহ্মগুপ্ত সম্পর্কে পড়লাম কিনা? ওকে, চলেন আমরা আরো পড়বো। আসেন, এখন আমরা পড়বো শূন্যের বৈশিষ্ট্য। শূন্য থেকে আজকে বের হতে পারবেন না ভাই। শূন্য পড়তে পড়তে আপনার জান খারাপ হয়ে যাবে। সত্যি বলতে কি, এটা নামই বেসিক। আপনি কি পড়েন না পড়েন, হাউকাউ করেন, এগুলো দরকার নেই। একদম মানে বেসিক দিয়ে শিখানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন এখন আমরা দেখবো শূন্যের বৈশিষ্ট্য। এই শূন্যের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট। শূন্যের বৈশিষ্ট্য দেখবেন অনেকে সুন্দর করে বলতে পারে না। চলেন আমরা শূন্যের বৈশিষ্ট্য দেখি। বলছে ইহার নিজস্ব কোনো মান নেই। ভাই আমরা তো জানি যে শূন্যের কোনো মান নেই। ইহা যে কোনো অঙ্ক বা সংখ্যার ডানে বসে মানের বৃদ্ধি ঘটায়। আমরা একটু আগে দেখলাম, যেমন মনে করেন যে 5 ডানে 0 দিলে হয়ে গেল কত? 50। সাপোজ মনে করেন যে 7 ডানে 0 দিলে হয়ে গেল কত? 70। কিন্তু যদি 8 লিখে এই পরে একটা শূন্য দেন তাহলে কিন্তু 80 হবে না। এই জন্য বলছে ডানে বসে। অর্থাৎ ইহার নিজস্ব, অর্থাৎ শূন্যের নিজস্ব কোনো মান নেই। শূন্য যে কোনো অঙ্ক বা সংখ্যার ডানে বসে মানের বৃদ্ধি ঘটায়। এটা গেল শূন্যের প্রথম বৈশিষ্ট্য। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখব। তার আগে একটু দেখে নিই দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখি। দ্বিতীয় বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব সহকারে দেখবেন, খুব ইম্পর্টেন্ট হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন। তা আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, সাপোজ মনে করেন যে এটা একটা আমরা সংখ্যা রেখা দিয়ে এখন আপনাকে আমি দেখাবো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে -1, -2, আর মনে করেন যে -3। এখন দেখেন, যদি শূন্যকে ইন্ডিকেট করে তাহলে আপনি কি বলবেন আসলে? বলছে শূন্য ধনাত্মক, ঋণাত্মক, মৌলিক, যৌগিক কোনোটি নয়। তার মানে শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়। চলেন দেখি। এই দেখেন শূন্য। এখন আপনাকে যদি বলি এইদিকে যারা আছে সবাই কি বলেন তো? ধনাত্মক। আবার এ পাশে যারা আছে সবাই কি বলেন? ঋণাত্মক।
তাহলে শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2 দ্বারা, যৌগিক সংখ্যা শুরু হয়েছে 4 দ্বারা। তাই আমি বললাম শূন্য ধনাত্মক, ঋণাত্মক, মৌলিক, যৌগিক কোনোটি নয়। তাহলে শূন্য কি? শূন্য হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আবার জোড় সংখ্যা হিসাবেও ধরা হয়। তাহলে আপনার যদি কেউ বলে যে শূন্য কি, বলবেন ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে কি? বলবেন নিরপেক্ষ সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা। এখন নিরপেক্ষ কেন? আপনি বুঝতেছেন যে শূন্য মাঝ বরাবর আছে, অর্থাৎ মিডিল, মাঝখানে আছে, এই জন্য আমরা বলবো নিউট্রাল। নিউট্রাল বা কি বলবো? নিরপেক্ষ। অর্থাৎ শূন্য ধনাত্মকও নয়, আবার শূন্য ঋণাত্মকও নয়। তাহলে শূন্য কি? শূন্য হচ্ছে নিরপেক্ষ, যে ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়। তাহলে কি? নিরপেক্ষ। আর একটা বলতেছে শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা। ভাই, পূর্ণ সংখ্যার বিপরীত কি? ভগ্নাংশ। এখন বলেন তো, শূন্য কি ভগ্নাংশ? শূন্যের নিচে গোছা আছে? তাহলে শূন্য হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর একটা বলতেছে জোড় সংখ্যা। এই জায়গায় তো ভাই মেজাজ খারাপ হয়ে গেল। শূন্যের নাকি কোনো মান নেই, তাহলে শূন্য কেন জোড় সংখ্যা হবে? জোড় সংখ্যা হওয়ার লজিক কি? ভাই দেখেন তো, এই যে আমি 1 লিখলাম, এই 1 জোড় নাকি বিজোড়? অবশ্যই বিজোড়। বলেন এর সাথে শূন্য দিলে 10 কি হয়ে গেল? জোড়। বলেন তো ভাই, এই যে 5 লিখলাম, এটা জোড় নাকি বিজোড়? অবশ্যই বিজোড়। এর সাথে শূন্য দিলে কি হয়ে গেল? জোড়। 50 জোড় না? বলেন। এবার বলেন তো 4 জোড় না বিজোড়? অবশ্যই জোড়। এর সাথে শূন্য দিলে আবার কি হয়ে গেল? জোড়। তার মানে শূন্য এমন একটা অঙ্ক, এটা যার সাথে অ্যাটাচড করে দিব তাকেই শূন্য কি করে ফেলবে? জোড় করে ফেলবে। এই কারণে শূন্যকে জোড় সংখ্যাও বলা হয়। তাহলে আমি রিভিশন দিয়ে দিই। শূন্য কি? বলবো ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে কি? তাইলে হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। বুঝলেন কিনা বলেন? তাহলে শূন্য নিয়ে কেউ বললে বলবেন ভাইয়া ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়, মাঝখানে থাকে, তাই কি? নিরপেক্ষ। ভগ্নাংশ নয়, তাই কি? পূর্ণ সংখ্যা। জোড় কেন? যে কোনো অঙ্ক বা সংখ্যার সাথে শূন্য লাগাইলেই তাই কি হয়ে যাবে? জোড়। মনে করেন যে 9 লিখলেন, এরপরে শূন্য দেন, জোড় হয়ে গেল। এই যে আপনি মনে করেন 3 লিখলেন, এরপরে শূন্য দেন, কি হয়ে গেল? জোড় হয়ে গেল। তাহলে এখন যদি আপনাকে কেউ বলে শূন্যের বৈশিষ্ট্য কি, আপনি বলবেন যে ভাই ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়, নিরপেক্ষ সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা। অর্থাৎ 4টা নয় আর 3টা হ্যাঁ। ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে কি? নিরপেক্ষ সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা। আমি আশা করছি বুঝছেন। একটু বুঝলেন কিনা কমেন্ট করেন প্লিজ। বুঝতে না পারলে বলতে হবে আমি আমার ওই ভাই বোনের জন্য আসছি যে হচ্ছে পারে অঙ্কের কিচ্ছু বুঝে না, মানে ওরে ওরে পড়াইতে আসছি আজকে। সালাউদ্দিন এখানেও আছিস ভাই? মাশাআল্লাহ। ইভা তো আছে আগে থেকেই। ওকে, গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এখন থেকে কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে কি? নিরপেক্ষ, পূর্ণ, জোড়। শূন্যর কোনো মান নাই, জোড় কেন? আরে ভাই, জোড় বিজোড় যার সাথে অ্যাটাচ করবেন শূন্য সবাইকে কি করে দিবে? জোড় করে দিবে। ওকে ফাইন। তাহলে এখন চলেন আমরা আরেকটু পড়ি। এখন শূন্যের অনেকগুলা ধর্ম আপনাকে আমি দেখাবো, এই ধর্মগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আমি লিখছি যে শূন্য নিয়ে আরো যত কথা বা শূন্যের ধর্ম, শূন্য নিয়ে আরো যত কথা বা শূন্যের ধর্ম। আমি বাস্তব সংখ্যাটা কমপ্লিট করার পরে স্যারের সাথে নেগোসিয়েশন করে চেষ্টা করব পিডিএফ দেওয়ার। তবে জেদাজেদি করেন না, হ্যাঁ। আমি একটু সফটলি চেষ্টা করছি আপনাদেরকে হ্যান্ডেল করা। স্যারকে বলবেন না, স্যার অনেক বকা ধরা দিবে। বুঝতেছি কিনা? ওকে ফাইন। দেখি আমরা। তো শূন্যের ধর্ম বলছে, শূন্য নিয়ে আরো যত কথা বা শূন্যের ধর্ম। আপনার আমার ধর্ম থাক আর না থাক, শূন্যের ধর্ম আছে। তো লিখছি যে শূন্যের অনেকগুলো ধর্ম থাকলেও এখানে আমরা শূন্যের 5টি ধর্ম নিয়ে আলোচনা করব, এবং 5টি ধর্মের মধ্যে অধিকাংশ ধর্ম আপনি জানেন। চলেন, প্রথম ধর্ম হচ্ছে অঙ্ক বা সংখ্যার সাথে শূন্য যোগ বিয়োগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। তো দেখেন এই যে 2, এটার সাথে যদি আপনি শূন্য যোগ করেন তাহলে কত হবে? 2 হবে। আবার দেখেন এই যে 2 থেকে আপনি যদি শূন্য বিয়োগ করেন তাহলে কত হবে? 2 হবে। তাহলে আমাদের প্রথম ধর্মটা ছিল অঙ্ক বা সংখ্যার সাথে শূন্য যোগ বিয়োগ করলে সেই সংখ্যাটি পাওয়া যাবে। তাই আমি বলছি যে অঙ্ক বা সংখ্যার সাথে শূন্য যোগ বিয়োগ করলে সেই সংখ্যাটি কি পাওয়া যাবে। তাহলে 2 এর সাথে যদি আমরা শূন্য যোগ করি 2 হবে, 2 এর থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে কত হবে? 2 হবে। আমাদের একটা ধর্ম পড়া হয়ে গেল। আমরা 5টা ধর্ম পড়ার কথা আছে। পড়া শুধু অঙ্ক পড়ার পরে কিন্তু আমি আবার রিভিশন দিব, এটা মাথায় রাখেন। অঙ্ক পড়াবো, পড়ানোর পরে আমি রিভিশন দিব, হ্যাঁ। ওকে,
আমাদের 2 নম্বর ধর্মের দিকে আমরা এগিয়ে যাই। 2 নম্বর ধর্মটা মোটামুটি সহজ, এটা আপনারা সবাই পারেন। 2 নম্বর 3 নম্বর পারবেন ইনশাল্লাহ। বলছে কোনো অঙ্ক বা সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল সর্বদা কি হবে? শূন্য হবে। সাপোজ মনে করেন 2 কে যদি আপনি শূন্য দ্বারা গুণ করেন তাহলে কি হবে? শূন্য। আবার যদি আপনি 100 কে শূন্য দ্বারা গুণ করেন তাহলে কি হবে ভাই? শূন্য। অর্থাৎ কোনো অঙ্ক বা সংখ্যাকে যত 1 কোটি 2 কোটি 10 কোটি 20 কোটি যত আছে শূন্য দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? শূন্য। তাহলে আমরা কয়টা ধর্ম পড়লাম? 2টা। আমাদের 1 নম্বর ধর্ম ছিল অঙ্ক বা সংখ্যার সাথে শূন্য যোগ বিয়োগ করলে সেই অঙ্ক বা সংখ্যাটি পাওয়া যাবে। আমাদের 2 নম্বর ধর্ম কি ছিল? অঙ্ক বা সংখ্যার সাথে শূন্য গুণ করলে সব কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এবার চলেন আমরা আরেকটা ধর্ম দেখি, ভাগের ক্ষেত্রে কি হবে। বলছে শূন্যকে কোনো অঙ্ক বা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা কি হবে? শূন্য হবে। অর্থাৎ শূন্যকে যদি দেখেন, আপনি শূন্যকে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে ফলাফল হবে কত? শূন্য। আবার যদি শূন্য দ্বারা 100-কেও ভাগ করেন তাহলে ফলাফল কি হবে? শূন্য। অর্থাৎ গুণ করলেও শূন্য, ভাগ করলেও শূন্য। আমরা কয়টা ধর্ম পড়লাম? 3টা। এই 3টা ধর্ম থেকে 2টা প্রশ্ন বাংলাদেশে আসছে, এই জন্য ধর্মগুলা নিয়ে আসছি। এখন আবারও দেখেন, আমাদের 1 নম্বর ছিল যোগ বিয়োগ যাই করেন সেটাই হবে, গুণ ভাগ করলেই কি হবে? শূন্য হয়ে যাবে। অর্থাৎ কোনো অঙ্ক বা সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করেন তাহলে কি হবে? শূন্য। আবার শূন্যকে যদি কোনো অঙ্ক বা সংখ্যা দ্বারা ভাগ করেন সেটাও কি হবে? শূন্য। এর পরেরটা বেশি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন, একটু বেশি মনোযোগ দেন। দেখেন, আপনাকে এটা বোঝানোর ক্ষেত্রে আমাকে আবার ওইখানে যাওয়া লাগবে, বলি আমরা। বলছে কোনো অঙ্ক বা সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তার কোনো অর্থ থাকে না, অর্থাৎ অসংজ্ঞায়িত বা অসীম। এবার দেখেন ভাই, সাপোজ আপনি এবার 2-কে যদি শূন্য দ্বারা ভাগ করেন তাহলে হয়ে যাবে অসীম। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি আগের বার কি করছিলেন জানেন? আপনি আগের বার করছিলেন শূন্যকে 2 দ্বারা ভাগ করছিলেন, তখন হয়েছিল কি? শূন্য। এর কারণ কি? 0 টাকা যদি আমি 2 জনকে ভাগ করে দিই সবাই 0 টাকাই পাবে। আপনারা প্রায় ক্লাস করছেন 250 জন, এই 250 জনকে আমি যদি 0 টাকা ভাগ করে দিই আপনারা 0 টাকাই পাবেন। এই জন্য শূন্যকে যখন ভাগ করবেন কিছু দিয়ে তখন হবে কত? শূন্য। কিন্তু এবার এখানে আসেন তো, এই যে 2 টাকা আপনি 0 জনকে কোনোদিন ভাগ করতে পারবেন? আমি 2 টাকা 0 জনকে ভাগ করে দিব, আমার 100 টাকা আমি 0 জনকে ভাগ করে দিব, পৃথিবী পর্যন্ত চলতেই থাকবে, কখনো এই ভাগ সম্ভব হবে না। কারণ যে ভাগটা নিবে ভাই সেই লোকটাই নাই। এখানে দেখেন, আপনি 2 জনকে ভাগ করে দিবেন কয় টাকা? 0 টাকা, কিছুই পাবে না। কিন্তু এখানে ভাই 2 টাকা ভাগ করে দিবেন কয়জনের মাঝে? 0 জনের মাঝে। ভাই এটাই প্রিভিয়াস কোশ্চেন, অনেকবার আসছে। তার মানে বোঝা গেল যে কোনো অঙ্ক বা সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে তার কোনো কি থাকে না বলেন? অর্থ থাকে না। অর্থাৎ এই যে শূন্যকে আপনি কি দ্বারা ভাগ করবেন? অঙ্ক দ্বারা, অথবা শূন্যকে আপনি ভাগ করবেন সংখ্যা দ্বারা, তখন তার কোনো অর্থ থাকবে না। 0 টাকা 0 টাকা যখন 2 জনকে দিবেন তখন ওরা 0 টাকাই পাবে। 0 টাকা যখন 12 জনকে দিবেন তখন 0 টাকাই পাবে। কিন্তু এটা দেখেন, যখন 12 টাকা আপনি 0 জনকে কিভাবে দিবেন ভাই? তখন অসীম। এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ ইস্যু, মনে রাখতে হবে। 12 টাকা আপনি দিবেন কয়জনকে? 0 জনকে। বলেন আপনার কাছে 0 জন আছে? আমার মানিব্যাগে যে টাকাটা আছে এটা আমি 0 জনকে ভাগ করে দেবো, কখনো সম্ভব না। অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে আমরা কয়টা ধর্ম পড়লাম? 4টা। নাম্বার 1 ছিল যোগ বিয়োগ করলে সেই সংখ্যায় পাওয়া যাবে, গুণ ভাগ করলে পারে শূন্য হবে। আর নাম্বার 4 ছিল কি? শূন্য দ্বারা ভাগ করলে পারে কি হয়ে যাবে? অসীম। কারণ শূন্য দ্বারা ভাগ করলে ভাগ নেয়ার মতো কোনো মানুষ থাকবে না। আমরা 5টা ধর্ম পড়া চেয়েছি। আমাদের লাস্ট যে ধর্মটা আছে 5 নম্বর ধর্মটা, এই ধর্মটা একটু দেখবেন। বলছে ভিত্তির উপর পাওয়ার শূন্য হলে তার মান হবে 1। অর্থাৎ যদি 3-র উপরে ভিত্তির উপরে যদি পাওয়ার শূন্য হয়, দেখেন যদি শূন্য হয় তাহলে এটার মান হবে 1। আবার যদি আপনি শাকিল স্যারের এখানে 0 দেন তাহলে তার মানও কত হবে বলেন? 1। তাই আমি বলছি যে ভিত্তি বা বেজের উপর পাওয়ার শূন্য হলে তার মান কত হবে ভাই? 1। যদি আপনি 100-র উপরে 1 দেন, এটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন, 100-র উপরে যদি 0 দেন তাও তার মান হবে কত? 1। যদি 1 কোটির উপরে আপনি 0 দেন তবুও তার মান হবে কত? 1। তাহলে আমি আপনাকে আবারও বলি, শূন্যের ধর্ম পড়ালাম 5টা। যোগ বিয়োগ করলে সেই সংখ্যাটি পাওয়া যাবে, গুণ ভাগ করলে শূন্য হবে, আর শূন্য দ্বারা ভাগ করলে অসীম হবে। আর ভিত্তির উপরে পাওয়ার যদি 0 হয় তার মান কি হবে ভাই? 1। আমি আশা করছি শূন্যের 5টা ধর্ম আপনি বুঝতে পারছেন। এখন আপনাকে আমি একটা নোট পড়াবো, এই নোটের মাধ্যমেই আমাদের মোটামুটি শূন্যের পড়া শেষ হবে, মানে অঙ্ক পড়া শেষ হবে।
এরপরে আমরা অন্য টপিকে যাব, কিন্তু আমি রিভিশনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আসেন কি বলছে দেখেন, বলছে নোট অঙ্ককে যে কোনো উপায়ে ব্যবহার করলে উহা কি হয়ে যায়, সংখ্যা হয়ে যায়। অর্থাৎ অঙ্কের আগে, অঙ্কের পরে, অঙ্কের উপরে কোনো কিছু থাকলে সেটা কি হয়ে যায় ভাই, সংখ্যা। ভাই আপনাদের মনে আছে তো, সিঙ্গেল ডিজিট হলেই অঙ্ক, কিন্তু ভাই অনেক ক্ষেত্রে সিঙ্গেল হলেও অঙ্ক হবে না। বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে, নিম্নের কোনটি অঙ্ক, নিম্নের কোনটি অঙ্ক নয়, নিম্নের কোনটি সংখ্যা, নিম্নের কোনটি সংখ্যা নয়। চলেন দেখাই। তো সব থেকে গুরুত্বপূর্ণ কথা কোনটা, এটা আমরা দেখে নিব। বলছে অঙ্কের আগে, অঙ্কের পরে, এই যে এটা অঙ্কের আগে, অঙ্কের পরে, অঙ্কের উপরে। সব থেকে ভালো করে দেখেন। সাপোজ ধরেন আমি লিখলাম 7, যদি আমি প্রশ্ন করি 7 কি, আপনি বলবেন কি অঙ্ক, কারণ সিঙ্গেল। কিন্তু ভাই তার আগে যদি আপনি একটা দশমিক লাগাই দেন, তাহলে এটা হয়ে গেল সংখ্যা। সংখ্যা। আমি বললাম না, অঙ্কের আগে, অঙ্কের পরে। যদি আপনি 5 লিখেন তাহলে এটা কি বলবেন, অঙ্ক। কিন্তু যদি আপনি বলেন যে 5টি, তাহলে সেটা হয়ে গেল সংখ্যা। যদি আপনি বলেন যে 5 জন, 5 জন, তাহলে সেটা হয়ে গেল কি, সংখ্যা। যদি আপনি বলেন যে 5 টাকা, তাহলে সেটা কি হয়ে গেল ভাই, সংখ্যা। তাহলে আমি কি বললাম, অঙ্কের আগে দশমিক ইউজ করলাম, অঙ্কের পরে এবং অঙ্কের উপরে। সাপোজ আপনি 8 লিখলেন, 8-এর মাথায় যদি বার চিহ্ন দেন, এই বারের ব্যবহারটা আমি আপনাকে একটু পরে শিখাচ্ছি, আমাকে একটু সময় দেন। বার মানে 1000 দ্বারা গুণ। অঙ্ক বা সংখ্যার উপরে বার চিহ্ন থাকলে তাকে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে 8 গুণিত যদি 1000 হয়, তাহলে হয়ে যাবে কত হাজার ভাই, 8000। সুতরাং তখন এটা হয়ে যাবে কি, সংখ্যা। তাহলে দেখেন, আপনার 7 কে দেখতে সিঙ্গেল লাগছে, কিন্তু অঙ্কের আগে দশমিক ব্যবহার করার কারণে এটা হয়ে গেল সংখ্যা। আপনার 5 কে দেখতে সিঙ্গেল লাগছে, কিন্তু 5টি বললে কি হয়ে যাবে, সংখ্যা। 5 জন বললে কি হয়ে যাবে, সংখ্যা। 5 টাকা বললে কি হয়ে যাবে, সংখ্যা। 5 কেজি বললে কি হয়ে যাবে, সংখ্যা। 5 কিলো বললে কি হয়ে যাবে, সংখ্যা। 5 মিটার বললে কি হয়ে যাবে, সংখ্যা। আবার দেখেন, 8-এর মাথার উপরে বার চিহ্ন দেওয়ার কারণে 1000 দ্বারা গুণ এবং হয়ে গেছে 8000, তখন সেটা হয়ে যাবে কি ভাই, সংখ্যা। অঙ্ক নিয়ে 1995 সাল থেকে আজ পর্যন্ত এর বাইরে কোনো প্রশ্ন হয়নি। এখন আমি রিভিশন দিব, আপনি সব বাদ, সব বাদ। আমাদের তাকায় থাকেন। লাবণী, 10 মাসের বেবি নিয়ে যে বোনটা আমার পড়ছো, মনোযোগ দাও এখন। যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ এবং গণনার কাজ সম্পূর্ণ করা হয় তাকে অঙ্ক বলে। সিঙ্গেল ডিজিট মানে অঙ্ক। মোট অঙ্ক 10টা। কোন 10টা, 0 থেকে 9 পর্যন্ত। অঙ্ক 2 প্রকার, কি কি, সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক কয়টা, 9টা, 1 থেকে 9 পর্যন্ত। কেন, এরা নিজের মান নিজেরা প্রকাশ করতে পারে। সাহায্যকারী অঙ্ক কয়টা, 0। কেন, এ হচ্ছে সবাইকে মানের বৃদ্ধিতে সহযোগিতা করে। শূন্যের ধারণা কে দিয়েছে, আর্যভট্ট। আবিষ্কার কে করছে, ব্রহ্মগুপ্ত। ভাষা কোথায়, ভারতীয় উপমহাদেশ। আর্যভট্ট সম্পর্কে পড়িয়েছি, ব্রহ্মগুপ্ত সম্পর্কে পড়িয়েছি। এরপরে তোমাদেরকে বললাম শূন্যের বৈশিষ্ট্য। শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়, নিরপেক্ষ সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা। এরপরে শূন্যের ধর্ম কয়টা পড়লাম, 5টা। যোগ বিয়োগ করলে ওই সংখ্যাই হবে, গুণ ভাগ করলে 0 হবে, আর 0 দিয়ে ভাগ করলে অসীম হবে, আর ভিত্তির উপরে পাওয়ার 0 হলে তার মান 1 হবে। এরপরে অঙ্কের ব্যতিক্রম শিখালাম। অঙ্কের আগে, অঙ্কের পরে, অঙ্কের উপরে কোনো কিছু থাকলে সেটি কি হয়ে যাবে, সংখ্যা হয়ে যাবে। বুঝলা কিনা বললে আমি পরের টপিকে যাব। প্রত্যেকে কথা বলতে আমাকে। 2 থেকে 0 বাদ দিলে 2 হবে। মিস্টেক হতে পারে, হ্যাঁ ভাই একটু লিখাতে মিস্টেক হইতে পারে। আগে বলো বুঝলা কিনা। আপনি অল টাইমই এই পেজে দেখতে পাবেন। বুঝলা কিনা বলো ভাইয়া। 0 থেকে 2 বিয়োগ করলে কিভাবে, ও 0 থেকে 2 বলিনি ভাইয়া, তাহলে আমার মিস্টেক। 0 থেকে 2 না, 2 থেকে 0। দেখো, এই যে 2 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 2 হবে। 2 থেকে তারপর মনে করো যে 100 থেকে যদি 0 বিয়োগ করো তাহলে কত হবে, 100 হবে। এই জন্য বললাম, অঙ্ক বা সংখ্যা থেকে 0 যোগ বিয়োগ করলে সেই সংখ্যায় পাওয়া যাবে। অঙ্ক বা সংখ্যার সাথে 0 গুণ ভাগ করলে 0 হবে, তবে 0 দ্বারা ভাগ করলে আবার অসীম হয়ে যাবে। ওকে, বুঝলাম কিনা বলি একটু, এরপরে আমরা পরবর্তীতে যাবো ইনশাল্লাহ। একজন বলো বুঝো নাই, তাইলে আমি আবার রিপিট করব। ক্লিয়ার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, মরিয়ম আক্তার, রিশতা, তামান্না আক্তার, এজাজ, শিমু খানম, মাহবুবা সুলতানা, মেহেরুন নেসা, মেহেরুন নেসা ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ। সালাউদ্দি, কক্সবাজার যাবো রে ভাইয়া, তোমার সাথে দেখা করতে ইনশাআল্লাহ।
ইয়েস, কনসেপ্ট ক্লিয়ার অফ দ্য জিরো। ইয়েস বোন, আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর করে বুঝছি। গুড। আমার 2 মাসের বেবি আছে। আল্লাহ, যে সমস্ত বোনগুলা অন্তত বেবি নিয়ে পড়ছে, আল্লাহ তুমি এগুলো নিয়ে নিরাশ করবে না। দেখো এই যে বলতেছো মেহেদি, 2 কে 0 দ্বারা ভাগ করলে কি হবে ভাইয়া? দেখো, এই দেখো, তুমি যদি 2 কে 0 দ্বারা ভাগ করো, তার মানে 0 জনকে তুমি 2টাকে ভাগ করে দিবা, কোনোদিনে শেষ করতে পারবা? তখন এটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে বলো? অসীম হয়ে যাবে। বুঝলাম কিনা? ওকে, আমাদের পরবর্তী পড়া চলে যাই। পরবর্তী পড়া আমি তোমাকে এখন রোমান পড়াবো। তো রোমান পড়ানোর ক্ষেত্রে তোমাকে বুঝাবো যে বেসিক কাকে বলে, মানে বেসিক কাকে বলে। এবং রোমান পড়ার পর আমি বলি অঙ্ক নিয়ে আমি যা বললাম 1995 সাল থেকে আজ পর্যন্ত এর বাইরে কোনো প্রশ্ন আসেনি। হাউকাউ করে কোনো লাভ নাই। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন আমি আমার ভাই বোনগুলোর জন্য নিজে আমি আয়োজন করব, ওরা শুধুমাত্র দেখবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা পড়বো রোমান। বিশ্বাস করো, রোমান নিয়ে তুমি জীবনে যা দেখোনি আর জীবনে যা শুনোনি আজকে তোমাকে আমি শোনাবো ইনশাআল্লাহ। চলো যাই, তাহলে আমরা এখন রোমান পড়বো। আমি আশা করছি তোমাদেরকে পাবো ইনশাআল্লাহ। ওকে, স্নিগ্ধ স্পর্শিয়া স্যার আরেকবার একটু বলেন। দেখো, ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, তোমার প্রতি আমার রিকোয়েস্ট বোন আমার, আরেকবার দেখবা একটু। হ্যাঁ, রীতামণি, কোনটা যে তোমরা রিপিট করতে বলছো, কাইন্ডলি আরেকবার একটু দেখবা প্লিজ বোন আমার, আরেকবার দেখবা। আসো দেখি আমরা রোমান নিয়ে ভালো করে পড়তে হবে। রোমান নিয়ে প্রশ্ন আসলে অনেক ছেলে মেয়ে পারে না, কনসেপ্ট ক্লিয়ারই নাই। যেহেতু আজকে আমি অঙ্ক পড়াচ্ছি, এই কারণে বাংলাদেশের অঙ্ক, রোমানদের অঙ্ক 14 গোষ্ঠী তামাতামা করা হবে। বলছে যে রোমান সংখ্যা বা রোমান নাম্বার, বলছে রোমান পদ্ধতিতে গণনা এবং হিসাব নিকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে রোমান হরফ বলে। এরপরে বলছে মোট রোমান হরফ কয়টা বলো? 7টা। অর্থাৎ রোমান পদ্ধতিতে গণনা এবং হিসাব নিকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে রোমান হরফ বলে। এরপরে প্রশ্ন আসছে রোমান হরফ কয়টি? এটা প্রিভিয়াস কোশ্চেন, যে রোমান হরফ কয়টি। তোমরা নিশ্চয় বলতে পারবা। অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 10টা। কয় প্রকার? 2 প্রকার। সার্থকার কি? সাহায্যকারী। সার্থক অঙ্ক কয়টা? 9টা। কোন 9টা? 1 থেকে 9 পর্যন্ত। সাহায্যকারী কয়টা? একটা। সেটা কি? 0। পারবা তো? এখন যদি বলে যে রোমান হরফ কয়টা, তাহলে রোমান হরফ হচ্ছে 7টা। তোমাদের একজনও ভালো করে বলতে পারবা কোন 7টা? তুমি বলতে গেলে তো 8-10টা করে দিবা। চলো তোমার আমি শিখাই। রোমান হরফ 7টা। দেখো, এই যে এটার মানে হচ্ছে 1, এটার মানে কি 1। এই যে ভি, এই ভি এর মানে কি বলতো? 5। আর এক্স এর মানে হচ্ছে কত? 10। এই 3টা তোমরা জানো। এখন বলি এল মানে হচ্ছে 50, এল মানে কত? 50। সি মানে হচ্ছে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কত? 100। ডি মানে হচ্ছে 500। আর এম এ তোমাদের মনসুর ভাইয়া মানে হচ্ছে 1000। তাহলে বলো মনসুর ভাইয়া মানে কি? মনসুর ভাইয়া মানে হচ্ছে 1000। এই হচ্ছে 7টা। রোমান হরফ হচ্ছে 7টা। আই লেটার মানে হচ্ছে 1। প্লিজ কথা শোনো মন দিয়ে, আমার ক্লাস ছেড়ে কেউ যাবা না, একদম মাইরে তামা তামা করে ফেলবো আমি। হ্যাঁ, ওকে। রাইহান আজ প্রথম ভর্তি হলো, আলহামদুলিল্লাহ। বুঝছি, গুড ভাইয়া। লাইফে ফার্স্ট, এত সুন্দর বুঝে ক্লাস করছি। শিমু, দেখতে থাকো ভাইয়া। এখন দেখো রোমান হরফ কয়টা? রোমান হরফ হচ্ছে 7টা। এই সালাউদ্দি, যদি প্রশ্ন আসে রোমান হরফ কয়টা, বলতে হবে রোমান হরফ 7টা, মানে রোমানদের 7টা। কিন্তু আমাদের কয়টা? আমাদের 10টা। তাহলে একটা হচ্ছে, দেখো এই যে আই মানে কত বলো? 1। আর ভি মানে কত? 5। আর এক্স মানে কত? 10। এই এক্স কিন্তু এক্স না। এরপরে বলো এল মানে কত? এল মানে হচ্ছে 50। হে পাগলা, সি এর সেঞ্চুরি রে, সি এর সেঞ্চুরি। সেঞ্চুরি মানে কত? 100। ডি মানে হচ্ছে 500। এম মানে হচ্ছে 1000। এম এ মনসুর ভাইয়া। মনসুর ভাইয়াকে তোমরা অনেক বেশি সম্মান করো না, সব থেকে বড় মানুষ না আমি, এই জন্য এম এ মনসুর ভাইয়া। মনসুর ভাইয়া মানে কত? 1000। তাহলে রোমান হরফ কয়টা? রোমান হরফ 7টা। কোন 7টা? আই মানে 1, ভি মানে 5, এক্স মানে 10, এল মানে 50, সি মানে সেঞ্চুরি। বাবর আজম বিরাট কোহলি সেঞ্চুরি করে না? সেঞ্চুরি। এরপরে বলো ডি মানে কত? 500। আর এম মানে কত? 1000। এগুলার আবার মানে পূর্ণ মান জিজ্ঞেস করো না আবার। সেঞ্চুরি এটা জানি। তাহলে আই মানে কি বলো? 1। আর ভি মানে কত বলো? 5। আর এক্স মানে কত বলো? 10। এরপরে এল মানে কত বলো? 50। আর সি মানে কত বলো? 100। ডি মানে কত বলো? 50, 500। আর এম এ মনসুর ভাই মানে কত? 1000। কলিজার টুকরাগুলা আমার খালি মুখস্থ করাই দিব, তাই আমি বারবার বলতেছি। তাহলে আমি আবারও বলি, যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ এবং গণনার কাজ সম্পূর্ণ করা হয় তাকে কি বলে? রোমান হরফ বলে। মোট রোমান হরফ কয়টা? 7টা। কোন 7টা? আই মানে হচ্ছে 1, ভি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে 10, এল মানে হচ্ছে কত? 50, তারপর সি মানে 100, ডি মানে 500, এম এ মনসুর ভাইয়া মানে কত? 1000। ওকে, এখানেই শেষ না, আমি আরো শিখাবো ইনশাল্লাহ। তোমাদেরকে একটু আগে বললাম না যে আমি বারের ব্যবহারটা শিখাবো? চলো বারের ব্যবহারটা তোমাদেরকে শিখাই। ও আচ্ছা, এখান থেকে কত বড় বড় প্রশ্ন আসছে তোমরা একটু পরে দেখতে পাবা।
প্রশ্ন দেখে তোমার স্ট্রোক করার মতো অবস্থা হবে, কিন্তু তুমি ইজিলি পারবা ইনশাল্লাহ। আসো, বলছে যে রোমান হরফের উপর বার চিহ্ন দিলে, কি চিহ্ন দিলে? রোমান হরফের উপর বার চিহ্ন দিলে, এই যে রোমান হরফের উপর বার চিহ্ন দিলে তাকে 1000 দ্বারা গুণ করতে হয় রে পাগলা। এই যে মনে করো ভি এর উপর একটা বার দিলাম, তাহলে ভি মানে কত? 5, আর বার মানে কত বলো? 1000, তাহলে কত হাজার হবে? 5000। তোমরা বলো এই এক্স মানে কত? 10, তাহলে 10 কে আমরা কত দ্বারা গুণ করব? 1000 দ্বারা, তাহলে কত হবে? 10,000। পারবা কিনা তাই বলো। একটু আগে বললাম না যে বার দিলে 1000 দ্বারা গুণ করতে হয়, তাহলে 5 মানে ভি মানে কত বলো? 5 এর মাথায় বার দিয়েছে মানে 1000 দ্বারা গুণ, তাহলে কত আনসার হবে বলো তো? 5000। এক্স মানে কত? 10 এর মাথায় বার আছে, তাহলে কত দ্বারা গুণ করবা? 1000 দ্বারা, তাহলে কত হবে বলো? 10,000। এখনই কিন্তু শেষ না, আরো আছে, আরো আছে রে ভাই। আমার একটা বেবি থাকলে আমিও বলতাম এই সালাউদ্দিন দাঁড়া তোর বিয়ে দিব, আমার বেবি আছে আজ বিয়ে করি নাই। বান্দর বান্দর এটা। হ্যাঁ, একটি, একজন, 1 টাকা। হ্যাঁ রে ভাই, অঙ্কের আগে পরে উপরে নিচে কোনো কিছু থাকলেই সেটা সংখ্যা হয়ে যাবে। আগে পরে উপরে নিচে, ওকে। এখনই কিন্তু শেষ না, আরো পড়াবো কিন্তু। আমি অনেক পড়া নিয়ে আসছি, আজ পড়াবো। হ্যাঁ, এরপরে চলে আসো রোমান হরফের ব্যবহার। খুব সাবধান, একদম চুপ, লিখতে হবে না, আর লিখতে হবে না, চুপ, একদম চুপ। বলছে রোমান হরফের ব্যবহার। রোমান হরফের কি? রোমান হরফের ব্যবহার দুইটা। রোমান হরফের ব্যবহার 1, রোমান হরফের ব্যবহার 2। খুব সিম্পল, আমি বলি আগে। বলছে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ ছোট থাকলে বৃহত্তম সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হয়। এত কথা মনে রাখতে পারবো না। বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ বিয়োগ করতে হয়। সাপোজ চলো তোমাকে আমি দেখাই, তুমি একটু আমার সাথে সাথে পড়ো। বলছে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ ছোট থাকলে বৃহত্তম সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হয়। সাপোজ মনে করো যে এটার মানে কত? এটার মানে তোমরা সবাই জানো। তুমি বলো তো এক্স মানে কত? এক্স মানে 10। এই যে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বে ছোট আছে 1, আমরা বিয়োগ করে দিব, তাহলে কত হলো? 9। বুঝলা কিনা? এরপরে দেখো, যদি আমরা এল আর সি বলি, তাহলে দেখো তো সি হচ্ছে বড়, তার পূর্বেরটা কি? ছোট। তাই তো বললাম যে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ যদি ছোট হয় তখন তাকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে সি মানে কত? 100, 100 থেকে সি 50 বিয়োগ করো, তাহলে আনসার কত হবে? 50। একটু শিখে নাও না ভাই। বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ ছোট হলে বড় থেকে ছোটটি বিয়োগ করতে হয়। এ দেখো, এটা হচ্ছে বড়, তার পূর্বে এটা হচ্ছে ছোট, বিয়োগ করে দিয়েছি। এটা হচ্ছে বড়, তার পূর্বে হচ্ছে ছোট, বিয়োগ করে দিয়েছি। তাহলে পূর্বে থাকলে কি হবে? পূর্বে থাকলে বিয়োগ, আর যদি পরে থাকে তাহলে কি হবে? যোগ। চলো আমরা দেখি একটু। এই যে পরে থাকলে যোগ হবে। হ্যাঁ, এরপরে এখান থেকে কতগুলা প্রশ্ন হয়েছে তোমাদেরকে শেখানো হবে, আরো শেখাবো আরো। আমি একদম বেসিক থেকে, আমি যদি পেইড বেস কখনো দিই এই স্টাইলে পড়ানো হবে, আমি এটা বলতে চাচ্ছি আর কি। তো বলছে যে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পরের বর্ণ। আচ্ছা সালাউদ্দিন, এটা মনে রাখা যায় না রে ভাই, পূর্বেরটা বিয়োগ পরেরটা যোগ। পূর্বে হলে যে বিয়োগ এটা কে জানে না, পরে হলে যে যোগ এটা কে জানে না। সুতরাং চলো আমরা দেখি। এই যে মনে করো যে এক্স, তারপরে যদি আমরা ছোট সংখ্যা দিই তাহলে পরেরটা যোগ, তাহলে এক্স মানে কি বলতো? 10, তারপরে যোগ কত বলতো? 1, তাহলে কত হলো বলো? 11। এরপরে বলো, দেখো সি লিখলাম আর এল। এই যে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পরেরটা কি? ছোট, তাহলে সি মানে কত বলো? 100, আর এল মানে কত? 50, তাহলে কত হবে? 150। তো সিম্পলি আমি বলতে পারি না যে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বেরটা হবে বিয়োগ আর পরেরটা হবে যোগ। এখন আমি রিভিশন দিব, সবাই আমাদের তাকাও। লিখবা না, লিখবা না, লিখবা না, লিখবা না, তোমার কমেন্ট আমি দেখবো না, তাকাও আমার দিকে। রোমান পদ্ধতিতে গণনা এবং হিসাব নিকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে রোমান হরফ বলে। প্রশ্ন আসবে রোমান হরফ কয়টি? রোমান হরফ 7টি। কোন 7টি? আই মানে 1, ভি মানে 5, এক্স মানে 10, এল মানে 50, সি মানে 100, ডি মানে হচ্ছে 500, এম মানে মনসুর ভাইয়া 1000। ওকে, রোমান হরফের বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বে থাকলে বিয়োগ, পরে থাকলে যোগ, যে দুটা তোমরা শিখলা। এখন যে ঘোড়ার ডিম শিখালাম এখান থেকে আদৌ কি প্রশ্ন হয় নাকি আমি হাউকাউ করে গেলাম? দেখতে হবে না? চলো এখন তোমাকে শিখাবো, তুমি দেখবা। প্রথম প্রশ্নটা দেখো, এটা আসছে বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর সাব রেজিস্ট্রারে আসছিল। মনে রাখো, প্রাইমারিতে যে সিলেবাস দিয়ে আছে পুরা সিট বাটপার, পুরা ভুয়া। প্রাইমারি সিলেবাস কমপ্লিট করে দিলে তোমার ম্যাথ হয়ে গেল। প্রাইমারিতে বিন্যাস সমাবেশ সম্ভবতা থেকে প্রশ্ন আসছে, যাও আন্দোলন করো। আন্দোলন করতে পারবা? বাস্তব সংখ্যা দেয়া নাই, প্রতি বছর বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসে, যাও আন্দোলন করো।
সুতরাং যে সিলেবাস দিয়েছে এই সিলেবাস যদি তুমি মেনটেন করো তাহলে তুমি আমজনতা হবে না। চলো আমরা দেখি। বলছে রোমান প্রতীক, রোমান সংখ্যা এম প্রতীকের অর্থ কত? সবাই পেরে গেছে 1000। রোমান প্রতীক এম, রোমান সংখ্যা এম প্রতীকের অর্থ কত? 1000। সবাই পারে এটা, এটা দেখানোর মতো কিছু নাই। চলো আমরা পরেরটা দেখি। পরেরটা একটু কঠিন হবে, হ্যাঁ কঠিন হইতে হইতে তার পরেরটা এত কঠিন হবে সালাউদ্দিন চিন্তার বাইরে। ইভা মনোযোগ দিয়ে দেখো, দেখো বলছে রোমান সংখ্যা CML, CML দেখো আগে সি এম আর হচ্ছে এল। এখন বলো মাঝখানের এটা সব থেকে বড় কিনা? মাঝখানেরটা বড়, তাহলে পূর্বেরটা কি হবে? বিয়োগ, আর পরেরটা কি হবে? যোগ। তাহলে এম মানে কত বলো? 1000। 1000 থেকে পূর্বেরটা বিয়োগ করো, কত বিয়োগ করবা? সি মানে 100 বিয়োগ করো। পরেরটা যোগ করবা, কত যোগ করবা? 50 যোগ করবা। তাহলে এখানে কত হবে? 900 যোগ কত? 50। তাহলে আনসার হচ্ছে 950। বুঝলা কিনা বলো? শোনা ভাই আমার, এটা এম বড় রে, এম সব থেকে বড় রে, বড়। এর পূর্বে যেটা আছে এই যে সি, এটা হচ্ছে ছোট, পূর্বেরটা বিয়োগ, আর পরে যেটা আছে এল এটা হচ্ছে যোগ। তাহলে 1000 থেকে যদি 100 বিয়োগ করে দাও তাহলে 900, আর 50 যোগ করলে কত হবে? 950। আনসার হচ্ছে ক। বুঝলা কিনা বলো? বুঝলা কিনা বলো? শিমু খানম 1000, মনসুর স্যার হ্যাঁ ভাইয়া, সোহেল রানা, সারা মিয়া জাহান, আব্দুল্লাহ আল কাফি, এইটা বলো, এইটা 950 বুঝলা কিনা বলো? আমি না বুঝলে আমি পরের প্রশ্ন যাব না, বুঝানোর জন্য এখানে দাঁড় করা দিচ্ছে স্যার। এখন তো অনেক হার্ড হয় প্রাইমারি। হ্যাঁ মানসুরা, এটাই আমি বলতেছি ভাই, প্রাইমারির জন্য অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন নিয়ে লাভ নাই। বিভিন্ন কোচিং যেরকম সিট বাটফারি করতেছে যে এগুলা এগুলা পড়লেই প্রাইমারি, অত সহজ না। হ্যাঁ পড়াশোনা করেই চাকরিটা পাইতে হবে। সুতরাং আমাদের সাথে থাকো, একটু মোটিভেটেড হও। আগে বলো নয়, হ্যাঁ এই যে রূপকথার রানী 950 বুঝলা কিনা তাই বলো। আমি বলছি পূর্বেরটা কি হবে বলো? পূর্বেরটা বিয়োগ, আর পরেরটা কি? যোগ। 1000 থেকে যদি আমি 100 বাদি 950, এল এর মান যোগ করবো 950। ওকে, এরপরটা দেখে কিন্তু স্ট্রোক করো না, অনেক বড় হবে কিন্তু, বিশাল বড়, স্ট্রোক করা যাবে না। হ্যাঁ এই যে দেখো, ও ভাই, ও ভাই রে ভাই, মরেছি ভাই। তোমরা একটু আমাকে জানাও যে ক্লাস করতে বোরিং হচ্ছে নাকি বাধ্য হয়ে ক্লাস করছো, আমার এটা জানা লাগবে। তোমরা কি বোরিং হয়ে ক্লাস করছো না বাধ্য হয়ে ক্লাস করছো, এটা জানাবো আমাকে। তো চলো আমরা লিখি, কত বড় দেখো একটু। এম হচ্ছে একটা, তারপরে সি হচ্ছে কয়টা? সি হচ্ছে দুইটা, এল হচ্ছে একটা, এক্স কয়টা? এক্স হচ্ছে তিনটা, আর আই একটা, আর ভি একটা। ও ভাই রে ভাই, এখন আমি বলছি বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পরের বর্ণ কি করতে হয়? যোগ করতে হয়। এই এম এ কত হাজার? 1000, তাহলে আমরা এখানে কত লিখবো? 1000 যোগ সি মানে 100, যোগ সি মানে কত? 100, যোগ এল মানে কত? 50, যোগ এক্স মানে কত? 10, যোগ এক্স মানে কত? 10, যোগ এক্স মানে কত? 10। তো আমরা এইভাবে করলে আমাদের মেলা সময় লাগবে না? তো তার থেকে আমরা এইভাবে করি যে 1000 আর 100 যোগ করলে 1100, 1100 আর 100 যোগ করলে 1200, 1200 আর 50 যোগ করলে 1250, 1250 আর 10 যোগ করলে 1260, আর 10 যোগ করলে 1270, আর 10 যোগ করলে 1200 কত? 84, সরি 1280। এই জায়গাটা দেখো মিলছে না। এখন বলো তো এই জায়গা সমান 4 হবে কিনা? তাহলে 1204, তাহলে 1200 কত? 1280, 1280 যোগ 4, তাহলে হবে 1284। না বুঝতে পারলে আমি আবার বলবো, না বুঝতে পারলে আমি আবার বলবো, মানে বলবোই। এবং এর পরেটা এর থেকেও বড়, কি করবা করো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে আসছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে 21-এ আসছে। তাহলে আমি আবারও বলি, সাবধান 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 বলি। এম মানে 1000, আর 100 যোগ করলে 1100, 1200, 1250, 60, 70, 80, 1280, আর এইটুকা মানে হচ্ছে 4। তাহলে 1280 আর 4 যোগ করলে 1284, আনসার হচ্ছে খ। বুঝলা কিনা বলো? হ্যাঁ ওরে পন্ডিতরা রূপকথার রানী করে ফেলছে। ইভা আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ। আরে লিখে দাও না রে, ওই যে আব্দুল নূর কৌশিক আমার মতো করে লিখো। ওই যে দেখো রূপকথা রানী কেমনে লিখছে দেখো, ও সবগুলা করে দিয়েছে 1284, ওভাবে করো। আসো আরেকবার দেখো, আরেকবার দেখো, এই যারা বুঝেনি, যারা বুঝেনি আরেকবার দেখো। এ ভাই দেখ, এই দেখ 1000 আর 100 যোগ করলে 1100 রে, 1200, 1250, 60, 70, 80, আর এদের এইটুকু সমান 4, 1284।
1284। তো রোমান নিয়ে 14 গোষ্ঠী আজকে উদ্ধার হবে ইনশাল্লাহ। 1284। বলো আমরা পরেরটা যাবো কিনা, পরেরটা আরো বড়, পরেরটাই যাবো কিনা তাই বলো। 1284। হ্যাঁ, শিহাব, আব্দুল্লাল কাফি, রাজিব উদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া, আব্দুল আলিম হাফিজ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব কি? স্যার কি করে ওই স্নিগ্ধ স্পর্শিয়া, ওরে ভাই এটা সমান কত বল, এটা সমান কত? 5 থেকে 1 বিয়োগ করলে কত রে? 4 না? এই জায়গাটা কে পারে না রে? হ্যাঁ, ওকে ওকে তো ধরি আমি এখনই কষবো, সামনে পাইলে আগে ওরে মারতাম। এটা মানে কত? এটা মানে 5 থেকে 1 বিয়োগ, তাহলে কত? 4। আর এটা তো আমরা নর্মালি সবাই জানি যেটা মানে 5। আর বুঝছি? দেখো, যখন সিরিয়াল ব্রেক হচ্ছে তখন পরেরটুকু যোগ করতে হবে, বললাম না বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পরের বর্ণ যোগ করতে হয়, যোগ করে নিয়েছি। এর পরেরটা দেখো, তাহলে তুমি বেশি ক্লিয়ার হবা। এর পরেরটা সেম করেই করাবো। এই যে এর পরেরটা করো তো দেখি, নেও করো, আরো বড় করে দিতাম, নেও করো, একজন অন্তত করে দেখাও, আমি খুব খুশি হব। থামো, এখানে আনসার আছে, এই তিনটার মধ্যে আনসার আছে, এই তিনটার মধ্যে আনসার আছে, করে দেখাও। এই তিনটার মধ্যে আনসার আছে, করে দেখাও। এটা করো, এটা করো, এটা করো, বড় করে দিলাম, করো করো করো। এই যোগ করতে থাক ভাই, একজন পারলেও খুশি হব। হ্যাঁ, আইভি 4 কিভাবে? আল্লাহ, আশরাফ হোসেন জনি, এরা তো মারা দরকার রে ভাই। আইভি মানে যে 4 এটাও জানিস না ভাই? এটা কর, এটা কর। স্যার আই তো 1। এরে আল্লাহ, ওটা তো মার বলে ধরে। এ পাগলা, এটা বৃহত্তম 5, পূর্বেরটা বিয়োগ, আই মানে 1 না? তো বিয়োগ করলে কত হয়? 4 না? আর এই আইভি মানে যে 4 এটা তো সবাই জানে। এটা করো, এটা যেটা আমি করতে দিয়েছি, এটা করো, এটা করো, এটা করো। 85 থাকার কোনো সুযোগ নাই। 85 কেন থাকবে? আল্লাহু আকবার, পাগলা নাকি? তাওহীদ, নিশান, এগুলা সব বড় সংখ্যার পরে বসছে জন্য যোগ। হ্যাঁ, কিন্তু ভি বড়, আয়ের মান কম হওয়ার জন্য বিয়োগ। ইয়েস রিয়া, এটা করো, এটা 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 করো রে, এটা করো। কি পাগল, আল্লাহু আকবার। ও বুঝাইনি তাহমিন আক্তার। 1284 হবে। এই যে 3777। ইয়েস শিহাব, গট ইট ভাইয়া। কতগুলা কোশ্চিন সলভ করলো, লেট করে আসছি। শিহাব থ্যাংক ইউ ভাই। আয় যোগ কর। যারা যারা 4 নিয়ে মারামারি করলা তাদেরকে দেখাচ্ছি, আসো। দেখো, এম মানে কত বলো? 1000। আর একটা এম মানে 2000। আর একটা এম মানে 3000। 3000-এর পরে 500 মানে 3500। তারপরে 3600, 3700। 3700 কত? 50। তারপরে 60, তারপরে 70। আর বলো এটা মানে কত? এটা মানে 7 না? তাহলে 3700, 70 যোগ কত? 7। তাহলে আনসার হবে 3777। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে ক, 3777। করে দেখাও। হ্যাঁ, গুড। সাথী রহমান পারছে। এই অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড, 3 একটা বেশি হলো কেন রে? গুড, 3777। ইয়েস, সাবাস। মেহেদি হাসান পাটোয়ারি, ও সবগুলা যোগ করছে, সাবাস রে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ ভাই সবাই পারছে, গুড 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 গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আসো, তাহলে এখন বলি, এম মানে হচ্ছে 1000, তারপরে কত রে ভাই? 1000, 1000, 3000। ডি মানে 500, 3500, 3600, 3700, 3700, 50, 60, 70, আর হচ্ছে 7। তাহলে 3700 কত? 77। আর যদি যোগ করো তাহলে এভাবে যোগ করবা, 3700 কত? 70, আর 5-এ কত? হ্যাঁ, 75। 75 একে কত? 76, আর একে কত? 77। 3777। এটা আসছিল ডাক, ওই যে পোস্ট মাস্টারের পদে আসছিল। এর পরবর্তী প্রশ্নটা করে দেখাও। আমি কিন্তু আরেকটু পড়াবো, ধৈর্য হারা হলে হবে না কিন্তু, আমি বলে দিলাম। প্রাইমারি পরীক্ষা যারা সহজ বলছে তাদের কাছে গিয়ে দেখো, ওরা সব চিট বাটপারি করছে। এগুলো করে লাভ নাই, এগুলো করে কোনো লাভ হবে না। মনোযোগ দাও। দেখো এক্স, এটা করো, এটা 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 হচ্ছে এক্স, আই আর কত বলো তো? এক্স। এটা দেখো, এটা দেখো, এটা করি, এটা করি। এটাই রোমানের শেষ। দেখো এক্স মানে কত? 10। এক্স মানে কত বলো তো? 10। এখন তোমরা বলো এই টুক্কা মানে কত? এই টুক্কা মানে 9 না? তাহলে প্লাস কত? 9। তাহলে হবে 19। এইটা ভুল হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে তোমাদের। অনেকে কি বলবে শুনবা? অনেকে কি বলবে 11। 11 আর 10 যোগ করবে। অনেকে 11 আর 10 যোগ করে বলবে 21। এটা বলবে, কিন্তু এটা হবে না, এটা হবে না। কেন? তুমি একটু আগে দেখলা না
যে আমি শুরুতে যেগুলো ছিল সেগুলো নিচ্ছিলাম, এরপরে আলাদা করে এটা ক্যালকুলেট করে নিচ্ছিলাম। তাহলে এক্স মানে কত বলো 10, আর আই এক্স মানে কত বলো তো 9, তাহলে 10 আর হচ্ছে পারে 9 কত বলো 19, 10 আর 9 কত 19। এই যে এক্স আই এক্স, বলো এটা মানে কত 10 আর এটা মানে কত 9, যোগ করলে কত হবে 19। বুঝতে পারলা কিনা বলো? 19, গুড। না নাহিদ, নাহিদা, নিশাদ, 21 হবে না ভাইয়া, খবরদার ভুল করবে না। আগে বৃহত্তম থাকলে আগে বৃহত্তমটা নিতে হবে, প্লিজ ভুল করবে না। 21 নাহিদা, নিশাদ, তুমি এক্ষুনি লিখো, এটা 19 লিখো। আমি যোগ করে দেখাচ্ছি, বড় থাকলে শুরুতে বড় নিতে হবে, বড়র পরে কি আছে দেখো। যদি এটা না থাকতো কি করতা? যদি এটা না থাকতো তুমি কি করতা বলো? এটা না থাকলে তুমি 9 বলতা কিনা? তাহলে এটা মানে হচ্ছে কত 10 আর যোগ কত 9 সমান কত বলো 19। 19, গুড। তাহলে এখন বলো, অঙ্ক নিয়ে প্রশ্ন আসলে পারবা কিনা, রোমান নিয়ে প্রশ্ন আসলে পারবা কিনা। এখন তোমাদেরকে আরেকটা টপিক শিখাবো, লাস্ট ওয়ান আজকের। বিশ্বাস করো, গণিতের বিশেষ সংখ্যা সম্পর্কে একজনেরও ভালো আইডিয়া নাই। গণিতের বিশেষ সংখ্যা কয়টা এটাই তোমরা বলতে পারবো না। গণিতের বিশেষ সংখ্যা কয়টা অনেক ছেলেপেলে অঙ্কে অনার্স মাস্টার্স করছে, ওরা পারে না। আমার কাছে অফলাইনে পড়ছে মোটামুটি ম্যাথ ডিপার্টমেন্টে 10 থেকে 12 জন আছে, যাদের প্রত্যেককে আমি পড়ানোর সময় জিজ্ঞেস করছি গণিতের বিশেষ সংখ্যা কয়টা বলতে পারেনি। এটা প্রিভিয়াস কোশ্চেন, গণিতের বিশেষ সংখ্যা কয়টা। খুব মনোযোগের সাথে এই যে ক্লাস থেকে কেউ কেউ লিভ নিচ্ছে, বিশ্বাস করো, আমার সাথে থাকো, আমার সাথে ক্লাস করো, এখানে বারাকা আছে, বরকত আছে। পরবর্তীতে ক্লাস করলে ভাল লাগে না, তোমাদের ক্লাস করার আগ্রহ কমে যাবে। টাটকা টাটকা স্যারের সাথে ক্লাস করে নিতে হবে। যদি জবটা করার ইচ্ছা থাকে তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পার ডে 6 ঘন্টা প্লাস পড়াশোনা করলে প্রাইমারি চাকরি হওয়ার সম্ভাবনা বাড়বে, জাস্ট বলে রাখলাম। তো চলো তোমাদেরকে এখন পড়াই আমি। বলছে গণিতের বিশেষ সংখ্যা, কিন্তু বলছে গণিতের বিশেষ সংখ্যা হিসাবে 5টি সংখ্যাকে ধরা হয়। গণিতের বিশেষ সংখ্যা হিসাবে 5টি সংখ্যাকে ধরা হয়। কোন সেই 5টি সংখ্যা? একটা হচ্ছে 0, তারপরে 1, তারপরে আই, তারপরে হচ্ছে পাই, আর হচ্ছে ই। তাহলে গণিতের বিশেষ সংখ্যা কয়টা? 5টা। আচ্ছা, তোমরা কি আমার সিকোয়েন্স বুঝতেছো? অঙ্ক পড়ালাম, এরপরে রোমান পড়ালাম, এখন পড়াচ্ছি গণিতের বিশেষ সংখ্যা। তো গণিতের বিশেষ সংখ্যা কয়টা? গণিতের বিশেষ সংখ্যা হচ্ছে 5টা। যদি প্রিভিয়াস কোশ্চেন আসে গণিতের বিশেষ সংখ্যা কয়টি? 5টি। যদি প্রশ্ন আসে নিম্নের কোনটি গণিতের বিশেষ সংখ্যা, নিম্নের কোনটি গণিতের বিশেষ সংখ্যা নয়, সুন্দর করে পারতে হবে। তাহলে এই 5টাকে আমরা বলতেছি গণিতের বিশেষ সংখ্যা। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে আই, একটা হচ্ছে পাই, একটা হচ্ছে ই। ছন্দ আকারে মনে রাখবা, 0 1 আই পাই ই, 0 1 আই পাই ই, 0 1 আই পাই ই। এটা হচ্ছে গণিতের কি সংখ্যা? গণিতের বিশেষ সংখ্যা। মনে থাকবে তো? আচ্ছা, এখন শুধুমাত্র বিশেষ সংখ্যা পড়লেই হবে না, এই বিশেষ সংখ্যার আবার ব্যাখ্যা জানতে হবে। অর্থাৎ 0-র ব্যাখ্যা দিব, 1-এর ব্যাখ্যা দিব, আই এর ব্যাখ্যা দিব, পায়ের ব্যাখ্যা দিব, ই এর ব্যাখ্যা দিব, সব ব্যাখ্যা জানতে হবে। এই হাফ ডান ইজ নট ফুল না, তুমি খাপছাড়া করে পড়বা, পরীক্ষার হলে গিয়ে পারবা না, এই ব্লেম দেওয়ার কোনো সুযোগ থাকবে না। চলো আমরা দেখি। তো আমরা শুরুতে যে ব্যাখ্যা দিব সেটা হচ্ছে 0, লিখা আছে ডান। অর্থাৎ তোমাদেরকে 0 নিয়ে তো আমি একটু আগেই পড়ালাম, তাই আমি লিখছি ডান। আগে আলোচনা করা হয়েছে, আশা করছি আপনার শূন্য নিয়ে কোনো সমস্যা নেই। আমার বিশ্বাস তোমাদের শূন্য নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমরা পড়বো কত বলতে? এখন আমরা পড়বো 1, 0 1। তো 1 নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে, পোলাপান পারে না। তো হচ্ছে 1 হলো সৃষ্টির আদি সংখ্যা, গণনার একক, প্রথম বিজোড় সংখ্যা। 1 মৌলিক যৌগিক কোনোটি নয়, তবে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। এটা প্রিভিয়াস কোশ্চেন, যে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত? 1। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য 1, এটা নেক্সট ক্লাসেও পড়ানো হবে। তাহলে 1 নিয়ে বললো, যদি বলে তাহলে আমরা বলবো 1 হলো সৃষ্টির আদি সংখ্যা, গণনার একক, প্রথম বিজোড় সংখ্যা। 1 মৌলিক যৌগিক কোনোটি নয়, তবে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য 1। তাহলে আমরা কয়টা পড়লাম? আমরা 2টা পড়লাম। একটা পড়লাম কত? 0, 0 আমাদের আগেই পড়া হয়ে গেছে। এরপরে পড়লাম কি 1। 5টার মধ্যে অলরেডি কয়টা পড়ানো হয়ে গেছে? 2টা। আরো পড়বো কয়টা? 3টা। চলে আসো। এখন যেটা পড়াবো এখান থেকে বিসিএস এও প্রশ্ন আসছে, বিসিএস এ প্রশ্ন আসছে, একটু মনোযোগ দাও। এটা নিয়ে তোমাদের ধারণা একেবারে নাই বললেই চলে, আজকে আমি শিখাই। তাহলে 0 1 আই পাই ই, 0 1 আই পাই ই। ওকে, এখন আমরা আই শিখবো। আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার। আই মানে কি? ইমাজিনারি নাম্বার, যেখানে আই স্কোয়ার সমান -1। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার। এটা কত স্টার? এটা হচ্ছে 3 স্টার। এটা হচ্ছে 3 স্টার। আই স্কোয়ার সমান -1। আই স্কোয়ার সমান কি? -1। সংজ্ঞা দেখি। বলছে যে সকল সংখ্যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যা কেবল কল্পনা করা যায়, তাকে অবাস্তব সংখ্যা বা আনরিয়েল নাম্বার বলে। লিওনার্দো অয়লার এত সালে অবাস্তব সংখ্যা আবিষ্কার করেন। আমি আবারও বলি,
আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, যেখানে আই স্কোয়ার সমান -1, ওটা সব থেকে ইম্পর্টেন্ট। যে সকল সংখ্যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যা কেবল কল্পনা করা যায়, তাকে অবাস্তব সংখ্যা বা আনরিয়েল নাম্বার বলে। লিওনার্দো অয়লার এত সালে অবাস্তব সংখ্যা আবিষ্কার করেন। এখন তোমাকে চিনতে হবে যে অবাস্তব সংখ্যা চেনার উপায়। অবাস্তব সংখ্যা চেনার উপায় হচ্ছে দুইটা। অবাস্তব সংখ্যা চেনার উপায় কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে রুট চিহ্নের মধ্যে মাইনাস থাকবে। রুট চিহ্নের মধ্যে কি থাকবে? মাইনাস থাকবে। যেমন ধরো যে -8, তাহলে আমরা বুঝবো অবাস্তব সংখ্যা। অথবা থাকবে √2, তাহলে আমরা কি বুঝবো? অবাস্তব সংখ্যা বুঝবো। আরেকটা বলছে অঙ্ক বা সংখ্যার সাথে আই লেটার যুক্ত থাকবে। সাপোজ মনে করো 8 এর সাথে একটা আই লেটার আছে, অথবা মনে করো 7 এর সাথে একটা আই লেটার আছে। এই যে 7 এর সাথে একটা আই লেটার আছে, তাহলে রুট চিহ্নের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা হবে অবাস্তব সংখ্যা। আবার অঙ্ক বা সংখ্যার সাথে যদি আই চিহ্ন থাকে তাহলে সেটা হবে অবাস্তব সংখ্যা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোনটি অবাস্তব সংখ্যা, নিম্নের কোনটি অবাস্তব সংখ্যা নয়, তখন অবাস্তব সংখ্যা চেনার উপায় দুইটা। রুটের মধ্যে কি থাকবে? রুটের মধ্যে মাইনাস চিহ্ন থাকবে, আর আরেকটা অঙ্ক বা সংখ্যার সাথে আই লেটার যুক্ত থাকবে। তাহলে অবাস্তব সংখ্যা চেনার উপায় কয়টা? দুইটা। এখন এখান থেকে প্রশ্ন হয়েছে, বিসিএস এ প্রশ্ন হয়েছে, তোমাদেরকে আমি প্রশ্নটা এখন আমি সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা 41তম বিসিএস এ প্রশ্নটা আসছে, আমি প্রশ্নটা সলভ করিয়ে দিব, তবে তোমাকে মুখস্থ করার জন্য আমি বলবো। এত বড় প্রশ্ন পরীক্ষায় যদি আসে তখন দ্রুত ঝটপট করে ফেলাটা হবে বুদ্ধিমানের কাজ। বিসিএস এর প্রশ্ন তোমাকে আমি বলি, তুমি যে প্রাইমারির সামনে পরীক্ষা দিবা, অন্তত 40% প্রশ্ন শুধুমাত্র বিসিএস থেকে হবে। বিসিএস থেকে হবে। আজকে রাত 9টায় বিসিএস এর গুরুত্বপূর্ণ, রাত 9টায় বিসিএস এর গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন সমাধান করব। যদি তোমাদের আগ্রহ থাকে আজকে রাত 9টায় আমার লাইভ সেশনে যোগদান করতে পারো। বিসিএস এর প্রশ্ন থেকে 40% প্রশ্ন প্রাইমারিতে হবে। বিসিএস এর 41তম বিসিএস এই প্রশ্নটা আসছে যে √8 গুণ √2 সমান কত? এখন তোমাদের কি মনে আছে যে আই স্কোয়ার সমান -1, যেটা 3 স্টার দিয়ে আমি বললাম আই স্কোয়ার সমান কত বলছিলাম বলো? -1। তোমাদের মনে আছে কিনা বলো? স্যার কিন্তু বড়টার পরে ছোট থাকলে যোগ, ওটা নিয়েই তুমি পড়ে আসো। আমিও ম্যাথ ডিপার্টমেন্টের। মেহেরুন নেসা, তুমি জানতা ভাইয়া গণিতের বিশেষ সংখ্যা কয়টা? মেহেরুন, গণিতের বিশেষ সংখ্যা 5টা ভাইয়া। বড় থেকে ছোটটা বিয়োগ, তাহলে 10। হ্যাঁ, গণিতের বিশেষ সংখ্যা 5টা। গণিতের বিশেষ সংখ্যা কয়টা? 5টা। এটাকে কি জটিল সংখ্যা বলা যায়? না, জটিল সংখ্যা বলা যায় না। জটিল সংখ্যা আরো সামনে আসবে, জটিল সংখ্যা আরো সামনে আসবে। ইভা দেখো, মনোযোগ দাও, তাহলে এই অঙ্কটা করাই তোমাদেরকে আমি। অঙ্কটা মনোযোগ দাও। লেখা আছে √8 গুণিত √2। এখন তোমরা দেখো, আমি যদি লিখি -1 × 8, বলো লেখা যায় কিনা? আবার যদি আমি লিখি যে -1 × 2, বলো লেখা যায় কিনা? দেখো, -1 দ্বারা 8 কে গুণ করলে -8 হবে, -1 দ্বারা 2 কে গুণ করলে -2 হবে। এখন বলো তো তোমরা এটা জানো কিনা যে আই স্কোয়ার সমান সমান হচ্ছে -1, তার মানে -1 সমান সমান কি বলতো? আই স্কোয়ার। তাহলে আমরা এটা বলতে পারি যে আই স্কোয়ার × 8, বলো বলতে পারি কিনা? আবার এটা আমরা বলতে পারি আই স্কোয়ার × কত বলতে পারি বলতো? 2। এখন বলো তো স্কোয়ার আর রুট কাটে কিনা? স্কোয়ার রুট যদি কেটে যায় তাহলে বলো এখানে আই থাকবে কিনা? আই থাকবে √8। আবার এখানে আইটা থাকবে √, কত বলতো? 2। এই পর্যন্ত বুঝলা কিনা তাই বলো। আমি আবারও বলি, আয়ের পুরো স্কোয়ার আছে, আইটা ফ্রেশ হয়েছে, কিন্তু 8 ফ্রেশ হতে পারেনি, সুতরাং রুটের মধ্যে আছে। আয়ের পুরো ফ্রেশ হয়েছে, স্কোয়ার আছে, আইটা ফ্রেশ হয়েছে, √2 ফ্রেশ হতে পারেনি। এখন বলো তো যদি আমরা আই আর আই গুণ করি তাহলে আই স্কোয়ার হবে কিনা? আর এটা যদি আমরা গুণ করি তাহলে √8 দুগুণে 16 হয় কিনা? এবার বলো তো আই স্কোয়ার সমান কত? -1। আই স্কোয়ার সমান -1 গুণিত 16কে রুট করলে 4, তাহলে আনসার হচ্ছে -4। অঙ্কটা বুঝলা কিনা একটু বলো? বিসিএস এ আসছে, এই প্রশ্নের আনসারটা একটু মাথায় রাখবা। অবাস্তব সংখ্যা থেকে বিসিএস এ একটা প্রশ্ন আসছে, সেটার আনসার হচ্ছে -4। বুঝলা কিনা একটু বলো, তারপর আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সংখ্যাগুলো চিনতাম, বিশেষভাবে চিনতাম না। মেহরুন, থ্যাংক ইউ ভাইয়া। এইটা বুঝলা কিনা তাই বলো। এইটা এইটা বুঝলা কিনা তাই বলো। -4, গুড। আমার পেজ ভাই, আমার পেজ নাই রে ভাই। আপনার পেজ কোনটা? আমার পেজ এখনো ওইভাবে ক্রিয়েট করিনি ভাইয়া, আসো।
তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে -4। এটা বিসিএস এ আসছিল 41 তোমার বিসিএস এর প্রশ্ন মানে যে কোনো মুহূর্তে প্রাইমারি চলে আসবে, বিসিএস এর কোশ্চেন মানে যে কোনো মুহূর্তে নিবন্ধনে চলে আসবে, বিসিএস এর প্রশ্ন মানে যে কোনো মুহূর্তে যে কোনো পরীক্ষায় চলে আসবে, বাংলাদেশের যে কোনো পরীক্ষায় 40% প্রশ্ন বিসিএস থেকে আসবে। সুতরাং কেউ যদি বিসিএস এর প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে পারে তাহলে যে কোনো পরীক্ষায় অটো 40% কমন পাবে ইনশাআল্লাহ। বুঝতেছি? আসে, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা বলো তো তোমাদেরকে আমি কি শিখাচ্ছি? আমি তোমাদেরকে শিখাচ্ছি গণিতের বিশেষ সংখ্যা রে। গণিতের বিশেষ সংখ্যা কয়টা? 5টা। 0, 1, I, পাই, ই। 0 পড়িয়েছি, 1 পড়িয়েছি, I পড়ালাম, এখন পাই পড়াবো। চলো পাই দেখো তো, যারা গণিতের আছো তারা পাই নিয়ে কি এত কথা জানো? চলো দেখি। বলছে পাই আবিষ্কার করেন উইলিয়াম জোন্স। পাই আবিষ্কার করেন কে? উইলিয়াম জোন্স। 14ই মার্চ বিশ্ব পাই দিবস। 14ই মার্চ বিশ্ব পাই দিবস। আর 14ই ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারিটা জানে সবাই, হ্যাঁ এই বান্দরগুলা 14ই ফেব্রুয়ারি জানে, কিন্তু 14ই মার্চ পাই দিবস জানে না। পায়ের মান হচ্ছে 3.1416 ডট ডট অসীম, এটা যা একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আর্কিমিডিস প্রথম এই যে রিগর জিরো পাইয়ের মান গণনা করেন। বুঝতেছি? তাইলে পাই আবিষ্কার করেন উইলিয়াম জোন্স। পাই আবিষ্কার করেন কে? পাই আবিষ্কার করেন উইলিয়াম জোন্স। পাই আবিষ্কার করেন উইলিয়াম জোন্স। 14ই মার্চ হচ্ছে বিশ্ব পাই দিবস। পায়ের মান হচ্ছে 3.1416 ডট ডট অসীম, যা একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। বুঝছি? এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথা শিখবা, চলো। পায়ের মান যদি এটা থাকে, পায়ের মান যদি এটা থাকে তাহলে সেটা হবে অমূলদ। পায়ের মান যদি এটা থাকে তাহলে সেটা কি হবে? অমূলদ হবে। হ্যাঁ, তোমার স্ক্রিনশট দিতে পারবা, মিশাই দিই তাহলে। চলো, পায়ের মান যদি 3.1416 ডট ডট অসীম থাকে তাহলে এটা হবে অমূলদ। আর পায়ের মান যদি 22/7 হয় অর্থাৎ ভগ্নাংশ হয় তাহলে হবে মূলদ। আর যদি শুধু পাই বলে, শুধু পাই, তাহলে কি হবে বলো? অমূলদ। তাহলে বলো বুঝলো কিনা? পায়ের মান যদি 3.1416 ডট ডট অসীম হয় তাহলে সেটি হবে অমূলদ। পায়ের মান যদি ভগ্নাংশ আকারে 22/7 হয় তাহলে সেটি হবে মূলদ। আর শুধু পাই যদি বলে, শুধু পাই যদি বলে তাহলে সেটা হবে অমূলদ। কারণ শুধু পাই বললে তোমরা যেই মানটা সবার আগে বলো সেটা হচ্ছে 3.1416 ডট ডট অসীম। তাহলে বলো গণিতের বিশেষ সংখ্যা কয়টা? 5টা। 0 পড়িয়েছি, 1 পড়িয়েছি, I পড়িয়েছি, পাই পড়ালাম, এখন আমি ই পড়াবো। চলো দেখি আমরা। এই যে 1.5 ঘন্টা ক্লাস করার মানসিকতা যাদের নাই, এদের প্রাইমারি চাকরিটা না হোক। কারণ এরা চোর, এরা প্রাইমারি চাকরিতে গিয়ে ফাঁকি দিবে, এরা আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা ভাই বোন গুলাকে ফাঁকি দিবে। সুতরাং আল্লাহ তাদেরকে তুমি প্রাইমারিতে মানে প্রাইমারি জবটা পাইয়ে দাও যাদের শ্রম দেওয়ার মানসিকতা আছে, যাদের সন্তান গড়ার মানসিকতা আছে, যাদের দেশ গড়ার মানসিকতা আছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার মূলে অধিকাংশে প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষকরা দায়ী। প্রত্যেকের প্রাইমারি এবং হাই স্কুলের খোঁজ খবর নিলেই বুঝতে পারবা কি অবস্থা। চলো আমরা দেখি। এখন আমরা ই এর মান শিখাবো তোমাদেরকে। বলছে ই হচ্ছে লগের ভিত্তি যা ঋণাত্মক মান প্রকাশ করে। ই এর মান, এটা খুব ইম্পর্টেন্ট। পায়ের মান আর ই এর মান যে কোনো পরীক্ষায় হুটহাট করে চলে আসবে, এটা না পারলে পারে নিজের গালে নিজেকে থাপড়াইতে ইচ্ছা করবে। হ্যাঁ, তাহলে পায়ের মান এটা মুখস্থ করে নেবা। পায়ের মান এটা কি করে নিবা? মুখস্থ। এটিএম, এটিএম মানে একখানা মুখস্থ। তাহলে পায়ের মান হচ্ছে 2.718281। পায়ের মান হচ্ছে 2.8281। পায়ের মান হচ্ছে 2.718281। 2.718281 হচ্ছে ই এর মান। সরি, বারবার আমি পাই বলছি, আমি এক্সট্রিমলি সরি ভাইয়া। তাহলে ই এর মান হচ্ছে এইটা, একটু মুখস্থ করে নিতে হবে। 2.718281। হ্যাঁ, যা একটি অসীম, যা একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ যদি বলে ই সমান কি, ই সমান হবে অমূলদ। আবার যদি ই এর মান দিয়ে দেয় 2.718281 ডট ডট অসীম, তাহলেও এটা কি হবে? অমূলদ। অর্থাৎ ইও অমূলদ, পাইও অমূলদ। এর এই মানটা অবশ্যই কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। এই সংখ্যাটি 1720 সালে সুইস গণিতবিদ লিওহার্ড অয়লার এত সালে প্রথম অধ্যয়ন করা হয়েছিল। একটু পড়ে নাও, একটু পড়ে নাও, একটু পড়ে নাও। সাবিহা তাসনিম কোনটা ভাইয়া? 14ই ফেব্রুয়ারি সুন্দরবন ডে। গুড, অনেকে ভালোবাসা দিবস মনে করেছে। 22/7 মূলদ কেন? আব্দুর রহমান, ভগ্নাংশ হলেই মূলদ, ভগ্নাংশ হলেই মূলদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে পিএইচডি করাবো। 14ই ফেব্রুয়ারি বিশ্ব সালাদ কি দিবস ভাই? স্যার প্লিজ অ্যাড করে দিন। কোথায় অ্যাড করবে ভাই? ভগ্নাংশ হলেই মূলদ, এই তো। গুড, জিসান আহমেদ। 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, সাবাস। ওকে, আজকের লাস্ট পড়া।
তাহলে তোমাদেরকে কি কি পড়ালাম বলবো? অঙ্ক পড়াইছি, রোমান পড়াইছি, গণিতের বিশেষ সংখ্যা পড়াইছি, আর মাত্র 10 মিনিট পড়াবো, সেটা হচ্ছে গুণনীয়ক আর হচ্ছে গুণিতক। এই গুণনীয়ক আর গুণিতক নিয়ে না কারো ভালো ধারণা নাই, চলো ভালো করে শিখাই। আগে এটা দেখে নাও আগে। এই যে গুণনীয়ক গুণিতক সংখ্যার বেসিক টু অ্যাডভান্স, বিশ্বাস করো এটা নিয়ে স্পষ্ট ক্লিয়ার কনসেপ্ট ধারণা নাই 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 নাই। আজকে তোমাকে আমি এমন ভাবে পড়াবো, তুমি চাইলে একটু পরে যে কাউকে গিয়ে পড়াইতে পারবা। চলো তোমার আমি দেখাই কি বলছে, দেখো। বলছে যে গুণনীয়ক এবং গুণিতক সংখ্যার বেসিক টু অ্যাডভান্স আমি এমন ভাবে পড়াবো, তুমি একটু পরে গিয়ে কাউকে পড়াতে পারবা ইনশাল্লাহ। তো কি বলছে দেখো, বলছে কোন সংখ্যাকে ভাগ করে যা পাওয়া যায় তা গুণনীয়ক। কোন সংখ্যাকে ভাগ করে যা পাওয়া যায় তা কি? গুণনীয়ক। তাহলে চলো আমরা 12কে টার্গেট করি। বলো 12কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা। তাহলে 1 2 3 4 6 12 হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে 12কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা ভাগ করতে পারি। সুতরাং 1 2 3 4 6 12 হলো 12 এর কি? গুণনীয়ক। এখন বলো তো, যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কত হবে? 1। কারণ পৃথিবীর যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ যায়। যেমন 12 এর সর্বনিম্ন গুণনীয়ক কত? 1। 24 এর সর্বনিম্ন গুণনীয়ক কত? 1। 1 কোটি এর সর্বনিম্ন গুণনীয়ক কত? 1। তাহলে যদি প্রশ্ন আসে যে 72 এর সর্বনিম্ন গুণনীয়ক কত? 1। এবার বলো তো 12 এর সর্বোচ্চ গুণনীয়ক কত? 12। আরে ভাই, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে তো ভাগ যাই। তাহলে বলো তো 12কে 12 দ্বারা ভাগ যায় কিনা? তাহলে সর্বোচ্চ গুণনীয়ক কত বলো? 12। তাহলে 24 এর সর্বোচ্চ গুণনীয়ক কত? 24। 100 এর সর্বোচ্চ গুণনীয়ক কত? 100। 1 কোটি এর সর্বোচ্চ গুণনীয়ক কত? 1 কোটি। কারণ 1 কোটিকে 1 কোটি দ্বারা ভাগ যায়। তাহলে যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক হচ্ছে 1। যে কোনো সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যা নিজেই। তাহলে 3টা কথা, ভাগ করে পাওয়া যায় গুণনীয়ক, সর্বনিম্ন গুণনীয়ক 1, সর্বোচ্চ গুণনীয়ক ওই সংখ্যা নিজেই। এই যে এগুলাই লিখে দিয়েছি যে যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক হবে 1। তাহলে এবার গুণিতক শিখো। এবার গুণিতকটা শিখি। বলছে কোন সংখ্যাকে গুণ করে যা পাওয়া যায় তা হচ্ছে গুণিতক। তাহলে 12কে 1 দ্বারা গুণ করলে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। এখন বলো তো 12 এর সর্বনিম্ন গুণিতক কত? 1। কারণ যে সংখ্যাকে 1 দ্বারা গুণ করবে ওই সংখ্যাই পাবা। তাহলে 24 এর সর্বনিম্ন গুণিতক কত? 24। তাই আমি বলছি যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণিতক হবে ওই সংখ্যা নিজেই। তাহলে গুণ করে পাওয়া যায় গুণিতক, যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণিতক ওই সংখ্যা নিজেই। আর সর্বোচ্চটা হচ্ছে অসীম। সর্বোচ্চটা কি বললাম বলো? অসীম। তাহলে আসো রিভিশন দিই, তাকাও আমার দিকে। গুণনীয়ক গুণিতক, আগে গুণনীয়ক নিয়ে বলি। ভাগ করে পাওয়া যায় তার নাম গুণনীয়ক। যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক 1। যে কোনো সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক ওই সংখ্যা নিজেই। এবার গুণিতক, গুণ করে পাওয়া যায় গুণিতক। যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণিতক ওই সংখ্যা নিজেই। যে কোনো সংখ্যার সর্বোচ্চ গুণিতক অসীম। বুঝলা কিনা তাই বলো? বুঝলা কিনা বলো? হ্যাঁ, সর্বোচ্চ 12, বুঝলা কিনা তাই বলো আগে সবাই সবাই। স্যার পিডিএফ কে আজকে দিবেন? ওরে পিডিএফ আলা রে, তুই পিডিএফ করে মর, রেকর্ড থাকবে, আবার দেখে নিয়েন। স্যার পায়ের পেজটা, আরে গরিব রে। অনেক অজানা বিষয় জানতে পারলাম, থ্যাংক ইউ রাবেয়া, রাবেয়া প্রধান। ইয়ের মানটা মুখস্থ করবা। স্যার পায়ের পেজটা একটু দেখান। নাজমিম নুসরাত লিসা, প্লিজ বোন আমার আরেকবার একটু দেখে নিও ক্লাস শেষে। বিশ্ব বেহায়া দিবস, শিমু কিরে ভাই এটা বললা কেন? সুন্দর কথা ইউজ করবা ক্লাসে। হ্যাঁ, তোমার সাথে তোমার স্যার আছে না? শিহাব ডান, বুঝলাম, মাশাআল্লাহ। জি স্যার। সারোয়ার জাহান, গুড। তাহলে বুঝতেছো কিনা তাই বলো। তাহলে আমি আবারও বলি, গুণনীয়ক হচ্ছে ভাগ করে পাওয়া যায়। যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক হচ্ছে 1, কারণ 1 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়। যে কোনো সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক ওই সংখ্যা নিজেই, কারণ প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এবার গুণিতক, গুণ করে পাওয়া যায় গুণিতক। যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণিতক ওই সংখ্যা নিজেই। আর যে কোনো সংখ্যার সর্বোচ্চ গুণিতক অসীম। শেষ। এবার এখান থেকে কি আদৌ প্রশ্ন হয়েছে না আমি হাউকাউ করছি? 10 মিনিট সময় নিয়েছিলাম, 5 মিনিট পড়িয়েছি, আর 5 মিনিট মনোযোগ দাও। এই যে দেখছো সব লিখাই ছিল। চলো 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 চলো, এবার চলে আসো প্রশ্নে, তোমাদেরকে দেখাবো যে আদৌ প্রশ্ন হয় কিনা। এখন মজার বিষয় হচ্ছে গুণনীয়ক যা, ভাজক তাই, উৎপাদক সংখ্যাও একই কথা।
বিভিন্ন বইতে আলাদা আলাদা করে দেয়া আছে, এই জন্য মনে হয় যে সব আলাদা এলোমেলো। শোনা ভাই আমার, গুণনীয়ক যা, ভাজকও তাই, উৎপাদকও তাই, সবগুলা ভাগ করে যাওয়া পাওয়া যায়। তাই আমি কি লিখছি দেখো, ভাজক সংখ্যা, গুণনীয়ক সংখ্যা, উৎপাদক সংখ্যা সব একই কথা। আর ভাজক সংখ্যার অর্থ হলো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। যেমন 8কে 1 দ্বারা, 2 দ্বারা, 4 দ্বারা, 8 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাই 8-এর ভাজক সংখ্যা, গুণনীয়ক সংখ্যা, উৎপাদক সংখ্যা 4টা। আচ্ছা বলো তো 8কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে 8-এর ভাজক সংখ্যা কয়টা? 8টা। 12-এর ভাজক সংখ্যা কয়টা? 12কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, 12 দ্বারা যায়, কয়টা? 7টা। 15-এর ভাজক সংখ্যা কয়টা? 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা যায়, 5 দ্বারা যায়, 15 দ্বারা যায়। 15-এর ভাজক সংখ্যা কয়টা? 4টা। এখন আঙুল গুনে করব? পরীক্ষায় এত ছোট আসবে না। পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো সব বড় বড় আসবে। তাহলে গুণনীয়ক যা, ভাজক তাই, উৎপাদক তাই, এটাও যা, এটাও তাই, এটাও তাই। এখন এখান থেকে প্রশ্ন আসবে, সবগুলা বড় বড় প্রশ্ন। এই যে দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, বড় বড় প্রশ্ন আসবে, চরম ইম্পর্টেন্ট। তুমি আগামী 5 মিনিট আমার সাথে আছো, আমি যেন কমতে না দেখি। এই 243 কেন হয়েছে? কেন 240 হয়েছে কেন? আমি সত্যি বলছি, আমি ক্লাসে আসবো না। ক্লাস না করলে কিন্তু আমি ক্লাস থেকে লিভ নিব, আমি বলে দিলাম। অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিচ্ছি। সালাউদ্দিন তোমরা জানো না অসুস্থ কতটা আমি? 134টা অ্যান্টিবায়োটিক খেয়েছি, 134টা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে তুমি ক্লাস করবা? ফিজিক্যাল ফিটনেস খারাপ হতে হতে হিমাঙ্কের নিচে নেমে গেছে, ওজন 5 থেকে 7 কেজি কমে গেছে। ক্লাস না করলে আমি একদম ক্যামেরার ভিতরে গিয়ে থাপড়াবো বলে দিলাম। খালি 40-এর নিচে নামে দেখো, খালি মারবো ধরে একদম। বদমাইশেরা কোথাকার, টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে ক্লাস করবে না, কিছু না। চলো, বলছে 36-এর ভাজক কতগুলো রয়েছে। এখন তুমি বলো তো, আমি কি আঙ্গুল গুনে করে বেড়াবো রে ভাই? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে, 18 দিয়ে, এইভাবে করে বেড়াবো? ভুল হতে পারে না? ভুল হতে পারে, তো এইভাবে শিখবো। চলো এখন আমরা নির্ণয় করা শিখি। 36কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 18, আবার 2 দ্বারা ভাগ করলে হবে 9, আর 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3। তাহলে এখন বলো তো 2 আছে কয়টা? 2টা। এরপরে বলো তো 2 আছে কয়টা? 2টা। 3 আছে কয়টা? 2টা। তাহলে 3ও আছে কয়টা? 2টা। এখন নিয়ম হচ্ছে যা থাকবে তার থেকে একটা বেশি নিব। তাহলে বলো তো আমাদের 2 কয়টা আছে? 2টা। এর সাথে যোগ করব কয়টা? একটা। গুণ আমাদের 3 আছে কয়টা? 2টা। এর সাথে যোগ করব কয়টা? একটা। তাহলে এখন দেখো 3 যোগ কত? 3। তাহলে 3 3-কে 9। এই হচ্ছে আনসার। আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ। আমি আবারও বলি, সহজ করে শিখাবো। মানে তোমাদের এই নিয়মটা তোমাদের খুবই ভেজাল লেগে গেল কি? সহজ করে শিখাবো। বলো 2 আছে কয়টা? 2টা, তুমি নিবে একটা বেশি, 3। 3 আছে কয়টা? 2টা, তুমি নিবে একটা বেশি, 3। তাহলে 3 3-কে 9। পারবা কিনা তাই বলো, পারবা কিনা তাই বলো। আমি শুধু বলছি, এই যে ছেলেপেলে ক্লাস করে না, এটা খুব খারাপ। এটা আমার প্রচন্ড রকমের মন খারাপ হয়ে যায়। তাহলে 2 আছে কয়টা? 2 আছে 2টা, আমি নিব কয়টা? একটা বেশি করে 3টা। 3 আছে কয়টা? 3টা, একটা বেশি করে নিব কয়টা? 3টা। তাহলে 3 3 9টা, অর্থাৎ 36-কে 9টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। ওটাই প্রশ্ন, যে 36-এর মোট কতগুলো ভাজক রয়েছে? 36-এর মোট কতগুলো ভাজক রয়েছে? 36-এর 9টা ভাজক রয়েছে, অর্থাৎ 36-কে 9টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দ্বারা যায়, 9 দ্বারা যায়, তারপরে হচ্ছে 18 দ্বারা যায়, তারপরে হচ্ছে দেখছো ভুলে যাচ্ছে, মানে আমি নিজে থেকেও ভুল হচ্ছে। 1 দ্বারা যাই, 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 নং 36, 4 দ্বারা, 6 দ্বারা ভাগ যায়, তারপরে 9 দ্বারা ভাগ যায়, 12 দ্বারা ভাগ যায়, 18 দ্বারা ভাগ যায়, 36 দ্বারা ভাগ যায়, 9টা। হ্যাঁ, এই যে গুনতে গেলে ভুল হচ্ছে না, এই জন্য আঙ্গুল গুনে করা যাবে না। চলো তোমাদেরকে আমি আরেকটা দেখাই। যদি বলি 120-এর ভাজক সংখ্যা কয়টি? সাপোজ মনে করো বলে দিল যে 120-এর ভাজক সংখ্যা কয়টি, তাহলে আমরা 120-এর ভাজক সংখ্যা এভাবে বের করব। 2 দ্বারা ভাগ করলে কত? 60, আবার 2 দ্বারা ভাগ করলে কত? 30, আবার 2 দ্বারা ভাগ করলে কত? 15, 3 আর কত? 5। তুমিই বলো 2 আছে কয়টা? 3টা, তুমি নিবা 4। বলো 3 আছে কয়টা? একটা, তুমি নিবা 2। 5 আছে কয়টা? একটা, তুমি নিবা 2। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। পারবা কিনা তাই বলো। তার মানে 120-এর মোট 16টা ভাজক সংখ্যা রয়েছে, 16টা। চলো আরেকটা তোমাকে দেখাই। যদি আমরা 72-এর বের করি,
72, বলো 2 দ্বারা ভাগ করলে কত হবে? 36। আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে? 18। আবার 2 দ্বারা ভাগ করলে 9, 3 3 9। তুমি বলো 2 আছে কয়টা? 3টা, তুমি নাও একটা যোগ করে 4। বলো 3 আছে কয়টা? 2টা, তুমি নাও আরেকটা। তাহলে 3 4 কত? 12। এই ভাজক যদি আমার কাছে পড়ে থাকো, আমি বলছি আজকে আর একটু নতুন শিখাবো। প্রিভিয়াস ক্লাসগুলো আমি ফুল শিখাইতে পারিনি, আজকে আমি ফুলটা শিখাচ্ছি। ওকে, বুঝলা কিনা তাই বলো। না, আমি বলি এই ক্লাসটা ফ্রি ক্লাসে শিখাইছেন ওই দিন, মনে আছে, কিন্তু আজকে আরো শিখাবো। ওই দিন যতটুক শিখছিলা একটা নিয়ম আমি শিখাই নাই, কিন্তু আজকে আমাদের পেইড ব্যাচের ক্লাস, আজকে আমরা পুরোটা বলবো। মেহরাব ও বদমাইশ পোলাপান, পারবা কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের নামাজের আগে শেষ হয়ে যাবে। সব ক্লাস কি ফেসবুক হবে? জি। বড় আসলে কি করবা? বড় আসলে আঙ্গুল গুনে করবা। 1008ও আসছে, চলো দেখি। তাহলে তোমাদেরকে এখন প্রশ্ন দেখাই। দেখো প্রশ্ন আসছে, 72-এর ভাজক সংখ্যা কয়টা? 72-এর ভাজক সংখ্যা যে একটু আগে বের করলা, 72-এর ভাজক সংখ্যা কয়টা বের করলা বলো? 72-এর ভাজক সংখ্যা বের করলা কয়টা? 9, 12টা। 12টা বের করলা না? এখন আর একটা দেখো, বলছে যে 1 এবং 540-এর ভাজক সংখ্যা কতটি? তখন তোমাকে 1-এরও ভাজক বের করতে হবে, 540-এরও ভাজক বের করতে হবে, বের করে যোগ করে উত্তর করতে হবে। তো সম্ভবত 540-এর ভাজক হচ্ছে 24টা, আর 1-এর ভাজক হচ্ছে 1টা, দিয়ে টোটাল ভাজক হচ্ছে 25টা। এই প্রশ্ন বুঝলা কিনা? অ্যাটাচড করে দিয়েছে যে 1, বলো 1-এর ভাজক সংখ্যা কয়টা? 1টা। আর 540-এর ভাজক সংখ্যা আমি জানি 24টা। তাহলে 24টা আর 1টা যোগ করলে কয়টা হবে বলো? এর ভাজক সংখ্যা হচ্ছে 1টা, আর এর ভাজক সংখ্যা 24টা। তাহলে আনসার হচ্ছে কয়টা? 25টা। 3টা দিলে 3টাই করবা। চলো আমরা পরবর্তী যা আরো দেখি। দেখো 1008, নেও আঙ্গুল গুনে করো। পরীক্ষার হলে পাশে যদি মেয়ে বসে থাকে না, ওর হাতও ধরা লাগবে। 1008 যদি কেউ আঙ্গুল গুনে করতে চাই, আঙ্গুল গুনে এটা করবা। সম্ভবত 30টা হবে, হ্যাঁ। এরপরে এটা দেখো, এই প্রশ্নটা ওই দিন আমি শিখিয়েছি, আজকে আর একটু বলি। বলছে নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক ভাজক সংখ্যা রয়েছে? সর্বাধিক, তার মানে তোমাকে এই সবগুলাই করে করে দেখতে হবে, সবগুলা করে করে দেখতে হবে। যেটার ভাজক সংখ্যা বেশি হবে সেটাই হবে আনসার। আমাদের আনসার হবে ক, সর্বাধিক ভাজক। তার মানে তুমি 88-কে করবা, দেখবা 88-র কয়টা হয়। দেখবা 88-র আছে হলো 8টা, এটারও 4টা, এটারও 4টা, এটারও 4টা আছে। আমি এর আগের ক্লাসে করিয়েছি, তোমরা একটু নিজে প্র্যাকটিস করবা। একবার 88 করবা, তারপরে 91 করবা, তারপরে 95 করবা, তারপরে 99 করবা। দেখবা 88-র ভাজক সংখ্যা সব থেকে বেশি। এই জন্য বলছে কি সর্বাধিক ভাজক রয়েছে কোনটির? সর্বাধিকও চাইতে পারে, সর্বনিম্নও চাইতে পারে। বুঝলা কিনা তাই বলো। সর্বাধিকও চাইতে পারে, সর্বনিম্নও চাইতে পারে। নামাজের বিরতি এই একটু পরে শেষ হয়ে যাবে। সর্বাধিকও চাইতে পারে, সর্বনিম্নও চাইতে পারে, সর্বাধিকও চাইতে পারে, সর্বনিম্নও চাইতে পারে, হ্যাঁ। ওকে, চলো আমাদের ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, আর একটু দেখাই। এরপরে দেখো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা ছিল, যেটা আমি গতদিন শিখেছিলাম, যে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। একটা কথা মনে রেখো, পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়। তাহলে পূর্ণবর্গ কারা? যাদেরকে রুট করা যায়। এখন বলো তো, এই যে 36-কে রুট করা যায় কিনা? তার মানে 36 একটি পূর্ণবর্গ সংখ্যা, সরি 39 লিখছি। 36-কে রুট করা যায় কিনা? এখন তোমরা একটু আগে দেখলে না, 36-এর ভাজক সংখ্যা 9টি। তার মানে পূর্ণবর্গ হলে তাদের ভাজক সংখ্যা কি হবে? বিজোড় হবে। এই পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে সবার ভাজক সংখ্যা কি বলো? বিজোড়। তোমরা তাড়াহুড়া করলে কিন্তু আমি ক্লাস নিয়ে সুখ পাবো না। তোমরা তাড়াহুড়া করছো, আমিও তাড়াহুড়া শুরু করে দিয়েছি। সুতরাং রিল্যাক্স থাকো, শিখানোর মন মানসিকতা আছে আমার কাছে, হিউজ কিছু আমার কাছে আছে, আমি শিখাবো। এবং তোমরা বুঝতেই পারছো আমি একদম বেসিক থেকে 0 লেভেল থেকে শিখাই। তাহলে আমি আবারও বলি, বিজোড় হবে তখন যখন হবে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে কি? যাকে রুট করা যায়। যেমন তুমি যদি 144 বের করো, 144 পূর্ণবর্গ সংখ্যা, কারণ রুট করা যায়। 144-এর ভাজক সংখ্যা হচ্ছে 15টি। বলো 15টি বিজোড় নাকি জোড়? তার মানে পূর্ণবর্গ সংখ্যা হলে তাদের ভাজক সংখ্যা কি হবে বলো? বিজোড় হবে। এখন চলো দেখি আমরা। দেখো 48-কে রুট করা যায় না, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা না। 512-কে রুট করা যায় না, তার মানে এটি পূর্ণবর্গ সংখ্যা না। 2048-কে রুট করা যায় না, এটি পূর্ণবর্গ সংখ্যা না। রুট করা যায় হচ্ছে 1024-কে। সুতরাং 1024 পূর্ণবর্গ সংখ্যা। 1024-এর পূর্ণবর্গ সংখ্যা কেউ যদি বের করে, ভাজক সংখ্যা বিজোড়ই হবে। তাহলে আমি কি বললাম? পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা কি হবে? বিজোড় হবে। পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা কি হবে বলো? বিজোড় হবে। পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা কি হবে? বিজোড় হবে।
এই যে দীপ্তি আহমেদ স্যার 1008 করে দেন। কেন রে ভাই, তুমি 1008 কে ভাগ করে করতে পারবা না? 1008 কে ভাগ করলে 504, 504 কে ভাগ করলে 252, 252 কে ভাগ করলে পারবা না? এটা কোনো কথা? সবগুলা শেখানো সম্ভব? তুমি তাহলে কি প্র্যাকটিস করবা? 1008 একটু করবা। আসো, তাহলে আমরা বলি বিজোড় হইতে গেলে অবশ্যই পূর্ণবর্গ হইতে হবে। এটা পূর্ণবর্গ না, 512 পূর্ণবর্গ না, 48 পূর্ণবর্গ না, পূর্ণবর্গ হচ্ছে 1024। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। 14টা প্রশ্নই পড়াবো আজকে, দেখো 12 নম্বরে চলে আসছি। এখন তুমি ধৈর্য ধরে থাকবা কি থাকবা না তোমার ব্যাপার। 14টা প্রশ্ন পড়াবো, তার মধ্যে অলরেডি 12টা প্রশ্ন চলছে। বলছে নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা জোড় নয়? এই জোড় নয় মানে কি? বিজোড়। যেটা জোড় নয় সেটা কি? বিজোড়। পরীক্ষার হলে দেখবে জোড়, পরীক্ষার হলে গিয়ে যে নয়, এই 9টুকু আর দেখতে পাবে না। জোড় নয় মানে কি? বিজোড়। তা আমরা জানি যাকে রুট করা যায়, অর্থাৎ পূর্ণবর্গ হলে তার ভাজক সংখ্যা কি হবে? বিজোড়। 8কে রুট করা যায় না, 27কে রুট করা যায় না, 125কে রুট করা যায় না, 144 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং 144-এর ভাজক সংখ্যা হবে বিজোড়। তোমরা তো একটু আগেই দেখলা 15টি, একটু আগে করে দেখালাম না 15টি। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলে তাদের ভাজক সংখ্যা কি হবে? বিজোড়। এখন যে দুইটা প্রশ্ন করাবো, এই দুইটা প্রশ্ন আমি ফ্রি ব্যাচে করাই নাই, অর্থাৎ আমি যে অনলাইনে লাইভ সেশনটা নিই, ওই লাইভ সেশনে ওটা এখনো নেওয়া হয় নাই। এখন যেটা আমি নিব, খুব সাবধানে ভালো করে দেখতে হবে। এই যে এখন যেটা করাবো এটা আমি করাই নাই, খুব সাবধান। যে 1008 করে চাইলা, ওর থেকেও বড় নিয়ে আসছি, সাবধান হও। বলছে 2940 এর কতগুলো ভাজক সংখ্যা বিজোড়? খুব সাবধান, বিজোড় চেয়েছে। নেও কি করবে এখন? মানে ভাজকের মধ্যে তো জোড়ও আছে বিজোড়ও আছে না। যেমন ধরো 36-কে 1 দ্বারা ভাগ যায়, আবার 2 দ্বারাও ভাগ যায়, আবার 3 দ্বারাও ভাগ যায়, আবার 9 দ্বারাও ভাগ যায়, কিন্তু চাচ্ছে কি বলতো? বিজোড় চাচ্ছে, বিজোড়। এই যে বিজোড় চাচ্ছে, বিজোড়। তাহলে দেখো আমরা অলরেডি 13 নম্বরে চলে আসছি, 14 নম্বর আবার তোমাদের কাজ দিব। সুতরাং এটা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনে নাও, শিখে নাও। এখন নিয়ম হচ্ছে যদি বিজোড় বের করতে বলে তখন আমরা বিজোড় বের করব না, আমরা বের করব ভাজক সংখ্যা কতগুলো। অর্থাৎ আমরা এই বিজোড়টা মাথাতে রাখবো না। এখন কি হয়ে গেল? 2940-এর কতগুলো ভাজক রয়েছে, চলো আমরা বের করি। তাহলে যদি আমরা 2940-এর ভাজক সংখ্যা বের করি, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এখন দেখো তো, 14 দুগুণে কত বলো তো? 28। 7 দুগুণে কত? 14। 14 দুগুণে 28 থাকলে কত? দেখ 7 দুগুণে 14 না। এবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 7 দুগুণে 14, 35 দুগুণে 70। এবার যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 5 14 70, 5 7 কত? 35। তাহলে হবে কত? 147। 5 14 70, 5 7 35, হ্যাঁ ঠিকই আছে। এরপরে যদি আমরা এটাকে 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা কি ভাগ যাবে? 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 4 হচ্ছে কত? 12, আর 3 9 কত? 27। এরপরে যদি আমরা 7 আর 7 49। দেখো একটু বুঝলা কিনা? অনেক বড়। আমি এরপরটা কিন্তু ছোট দিব, আমি বড়টা করাচ্ছি, তুমি ছোট করবা। এখন বলো তো 2 আছে কয়টা? 2টা। তাহলে 2 আছে কয়টা? 2টা। আমরা গুণ দিয়ে দিই। বলো তো 5 আছে কয়টা? 5 আছে একটা। 5 আছে কয়টা? একটা। বলো তো 3 আছে কয়টা? 3 আছে 2টা। 3 আছে 2টা। বলো তো 7 আছে কয়টা? 7 আছে 2টা। তাহলে 7 কয়টা? 2টা। এখন যদি আমরা অঙ্ক করি তাহলে এটা কি করব? আমরা এটাকে কত করব বলো তো? 3 করব। এটাকে কত করব বলো? 2 করব। এটাকে কত করব বলো? 3 করব। এটাকে কত করব বলো? 3 করব। তাহলে কয়টা হচ্ছে দেখো তো? 3 দুগুণে 6, 3 6, আমাদের কি ভাগ ঠিক আছে? 5 একটা, 3 একটা, সরি সরি সরি, 3 একটা, 3 আছে একটা, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ওকে, আমরা তাহলে এখানে 2 লিখি। তাহলে মনোযোগ দিয়ে দেখবা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 কত বলো? 36। তাহলে আমাদের টোটাল ভাজক হচ্ছে 36টা। আমরা আগেই বলছি 2940-এর কতগুলো ভাজক রয়েছে আগে আমরা বের করব। তাহলে আমাদের 2 আছে কয়টা? 2টা, আমরা নিলাম 3টা। 5 আছে কয়টা? একটা, আমরা নিলাম 2টা। 3 আছে কয়টা? একটা, আমরা নিলাম 2টা। 7 আছে কয়টা? 2টা, আমরা কয়টা নিলাম? 3টা। কিন্তু ভাই বলছে যে কতগুলো জোড় ভাজক রয়েছে, বিজোড় ভাজক রয়েছে। কতগুলো কি রয়েছে? বিজোড় ভাজক রয়েছে। এখন বিজোড় ভাজকের ক্ষেত্রে যেটা করতে হবে,
সেটা একটু সুন্দর করে দেখে নিবা প্লিজ। বিজোড় ভাজকের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোই আমরা নিব, বিজোড় সংখ্যাগুলাই আমরা নিব। সুতরাং এই জায়গাটা যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে 4, 3 4 কত বলো তো 12টি। তাহলে আমাদের বিজোড় ভাজক আছে কয়টি বলো? 12টি। আনসার হচ্ছে গ। জোড় চাইলে কি করবা বলো তো? জোড় কয়টি বলো? জোড় কয়টি বলো? আমি আবারও বলি, অঙ্কটা করার সময় আমরা স্বাভাবিক নিয়মে করলাম। 2 ছিল 2টা, আমরা নিয়েছি 3টা। 5 ছিল 1টা, আমরা নিয়েছি 2টা। 3 ছিল 1টা, আমরা নিয়েছি 2টা। 7 ছিল 2টা, আমরা নিয়েছি 3টা। 3টা নেওয়ার পরে আমরা দেখলাম সর্বমোট 36। সর্বমোট কত? 36। কিন্তু আমাদের সর্বমোট চাইনি, আমাদের চেয়েছে শুধু বিজোড় গুলো। আমাদের কি চেয়েছে? আমাদের শুধু বিজোড় চেয়েছে। বিজোড় চাইলে বিজোড় সংখ্যা নিতে হবে। যেমন ধরো 5 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা। তাহলে 5 কয়টা আছে বলো? 5 আছে একটা, তুমি নিবা কত? 2। 3 আছে একটা, তুমি নিবা কত? 2। 7 আছে 2টা, তুমি নিবা কয়টা? 3টা। তাহলে 2 দুগুণে 4, 3 4 কত? 12টি। অর্থাৎ বিজোড় সংখ্যা বললে শুধুমাত্র বিজোড় ভাজক গুলাকে নিতে হবে। এখন যদি জোড় বলে তাহলে কয়টা আনসার করবা? জোড় বললে কয়টা করবা? জোড় বলে 2। সুলতানা রিনি হয়নি? এই জোড় হয়নি রে চিটবাটফারেরা, জোড় হয়নি। যে 24 বলছে তাদের হয়েছে। এখন মনোযোগ দাও। টোটাল কত বলো? টোটাল হচ্ছে 36। আর বিজোড় কত বলো? 12। তাহলে জোড় হচ্ছে কত? 24। জোড়ের ক্ষেত্রে জোড়টা নিলে হবে না। জোড়ের ক্ষেত্রে জোড়টা নিলে হবে না। নাসিম হয়নি বাবা, হয় না, এত সহজ না। টোটাল কত বলো? টোটাল হচ্ছে 36। টোটাল কত? 36। 36-এর মধ্যে বলো বিজোড় কয়টা? 12টা। তাহলে জোড় কয়টা বলো? জোড় হচ্ছে 24টা। অর্থাৎ জোড় বের করতে গেলে টোটাল বের করে বিজোড় বিয়োগ করে জোড় বের করতে হবে। জোড় সরাসরি বের করার কোনো নিয়ম নাই। জোড় সরাসরি বের করার কোনো নিয়ম নাই। জোড় সরাসরি বের করার কোনো নিয়ম নাই। তো বিজোড় বের করো। 5 আছে একটা, তুমি নিবা 2টা। 3 আছে একটা, তুমি নিবা 2টা। 7 আছে 2টা, তুমি নিবা 3টা। তাহলে বিজোড় কয়টা বলো? বিজোড় হচ্ছে 12। আর টোটাল 36। 36 থেকে যদি 12 বাদ দিয়ে দাও তাহলে জোড় হচ্ছে 24। সত্যি তোমাকে বলি, 24 আর 12 যোগ করলে কিন্তু আবার 36ই হয়। বুঝলা কিনা একটু বলো? বুঝলা কেন একটু বলো? 3টি হবে না খালিদ? 3টা হবে না ভাইয়া? কাজী হবে না রে ভাইয়া? 3টা বললে হবে না। জোড় 3টা হয় নাই, 24টি হবে। ঠিকঠাক করে লিখো। এই মেহরুন্নেসা হয় নাই। বিজোড় 12টা, জোড় হচ্ছে 24টা। এই পণ্ডিত, টোটাল হচ্ছে 36 রে। 36 থেকে 12 বাদ দিলে কত হে? 36 থেকে 12 বাদ দিলে কত? 24 না? 3টা জোড় ভাজক কানের নিচে মারবো একদম, দীপ্তি আহমেদ। এরপর একটা হোমওয়ার্ক দিব। এই পারছো? এই যে মিশু জান বোন আমার, এই যে পারছে 36 মাইনাস হচ্ছে 12। মিশু এগুলো একটু ভালো করে দেখো, কারণ এগুলা কিন্তু আমি অফলাইনেও পড়াই নাই। হ্যাঁ স্যার, আপনাদের অ্যাপস থাকলে ভালো হতো, সেখানে ভিডিও গুলো রেকর্ড পাওয়ার সুবিধা হতো। পেয়ে যাবো ভাইয়া। আজকে তো 399 টাকায় উসুল হয়ে গেল মেহরাব। তাই স্যারকে পাঠান একটু। এখন একটা করতে দেবো কি তাই বলো? এসি দিব না আপনার কি? আলহামদুলিল্লাহ। ইভা মানে অনেকগুলো আলহামদুলিল্লাহ, বুঝছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের এটা করতে দিব? নাও তোমরা এটা করো। এটা হোমওয়ার্ক, আমি সামনের ক্লাসে নিব ইনশাল্লাহ। আজকে 14টা প্রশ্ন নিয়ে আসছি। ওকে স্যার, একটা কমেন্ট দেখবেন? কেন? আপনার কি হিংসা হচ্ছে স্যার? একজনে লিখছে, মেহরাব লিখছে 393 টাকা উসুল হয়ে গেল। এই এটা কি দেখো, এটা বলছে 540-এর জোড়। 540-এর কি চাইছে রে? 540 স্যার ক্লাস শেষ, কথা বলে যান একটু। 540-এর জোড় চেয়েছে। জোড় বের করা যাবে না, তাহলে সবার আগে সবগুলা বের করবা। সবগুলা বের করো। সবগুলা বের করে বিজোড়টাকে বাদ দিয়ে দাও। চলো তোমাদেরকে হেল্প করি, যারা আছো তারা একটু করি, চলো প্লিজ করি, হেল্প করি। তাহলে কি হবে দেখো, 540 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 27 দুগুণে 54, সরি কি লিখলাম, তাহলে কত হলো? 270। আবার 2 দ্বারা ভাগ করি, 13 দুগুণে 26। 13 নম্বর বুঝো নি? আসো এটা দেখো, তাহলে বুঝতে পারবা।
তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, 5 7 35, 3 দ্বারা ভাগ করলে 3 নং 27, 3 3 9। তাহলে আগে টোটাল বের করি। 2 আছে কয়টা? 2টা। তুমি নিবা কয়টা? 3টা। বলো 5 আছে কয়টা? 5 আছে একটা। তুমি নিবা কয়টা? 2টা। 3 আছে কয়টা? 3টা। তুমি নিবা কয়টা? 4টা। তাহলে 3 দুগুণে 6, 4 ছক কত বলো তো? টোটাল হচ্ছে 24। টোটাল কত? 24। এখন তোমাকে বের করতে বলছে কি? জোড়। কিন্তু তুমি বের করবা কি আগে? বিজোড়। তাহলে বিজোড় আছে 5 একটা, তুমি নিবা কয়টা? 2টা। এখানে আছে 3টা, তুমি নিবা কয়টা? 4টা। তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে 24 থেকে যদি 8 বাদ দাও তাহলে 16। 24 থেকে 8 বাদ দিলে কত হবে? 16। আনসার কি নাই? আবার দেখি, 27 দুগুণে 54 শূন্য, যদি 2 দ্বারা ভাগ করি 13 দুগুণে 26, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 7 35, 3 নং 27, 3 3 9। তাহলে 2 আছে 2টা, আমরা নিয়েছি 3টা। 5 আছে একটা, আমরা নিয়েছি 2টা। 3 আছে 3 নং 27, 3 3 9, 3টা আর 4টা। তাহলে 3 দুগুণে 6, 4 ছক 24। এবার আমরা বিজোড় নিব। বিজোড় 5 আছে একটা, আমরা নিয়েছি 2টা। 3 আছে কয়টা? 3টা, আমরা নিয়েছি 4টা। তার মানে 4 দুগুণে 8। 24 থেকে 8 বাদ দিলে 16 হবে। 16 আনসার হবে। সরি, আনসার না। হ্যাঁ, বুঝলা কিনা দেখো একটু। জোড় বললে আগে পুরোটা বের করতে হবে, তারপরে বিজোড় বের করে বিয়োগ করে জোড় বের করতে হবে। আমি আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আমি একটু রিভিশন দিয়ে নিই। আজকে অঙ্ক পড়িয়েছি, রোমান পড়িয়েছি, গণিতের বিশেষ সংখ্যা পড়িয়েছি, গুণনীয় গুণিতক পড়াইছি। যা আমি পড়ালাম এটা নিয়ে কেউ যদি বই ঘাটতে যাও তাহলে হয়ে যাবে প্রয়োজনের অতিরিক্ত আয়োজন। সুতরাং যতটুকু পড়িয়েছি এতটুকু আমল করো। পরীক্ষায় যদি আসে প্রাইমারিতে এর বাইরে আসার কোনো সুযোগ নাই। তোমাদের সাথে প্রথম ক্লাস, স্যার এখনো কথা বলেনি। স্যার কথা বলবে, প্লিজ স্যার। ধন্যবাদ মনসুরকে, এত সুন্দর একটা স্নিগ্ধ মাধুর্যপূর্ণ প্রাণবন্ত হাস্যোজ্জ্বল, মানে আমি আসলে পাচ্ছি না, কি বলে হচ্ছে, সত্যি কথা বলতে কোনো শব্দ পাচ্ছি না যে শব্দ দিয়ে এটাকে সংজ্ঞায়িত করা যায়। সো এত সুন্দর প্রাণবন্ত হাস্যোজ্জ্বল একটা এনার্জেটিক ক্লাস নেওয়ার জন্য ওকে বরাবরের মতোই থ্যাঙ্কস। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি প্রথম কথা বলি, এজ এ কোর্স কোঅর্ডিনেটর বা এই কোর্সের উদ্যোক্তা বা যেটাই বলেন না কেন, বা কনসেপ্ট একাডেমির সিও হিসাবে, আজকে প্রথম ক্লাসে 220 জন ছিলেন। এই আবেগটা যেন, 257 জন। হ্যাঁ, প্রথমে ছিল 270 জন, আস্তে আস্তে কমতে কমতে এখন 220 জন। আমি ধরে নিলাম 220 জন রেগুলার থাকবে 1.5 ঘন্টা। 80তম ক্লাসে গিয়ে যদি এই 220 জন থাকে তবেই ধরে নিব যে তুমি তোমার লক্ষ্যের প্রতি অবিচল। সত্যি কথা কি জানো, এই পৃথিবীতে ব্রেকআপ নামে কোনো শব্দ আসতো না যদি একজন মানুষের প্রতি প্রথম দিনের যে আবেগটা, ওইটা যদি 3 বছর পরে ওই সেম আবেগ থাকতো, তাহলে আর ব্রেকআপ নামের শব্দের জন্ম হতো না। প্রথম দিনে যে আবেগটা যখন 3 বছর পরে কম্পেয়ার করে দেখে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, ইকুয়াল না। দেখা যাচ্ছে আগে একবার হ্যালো শোনার জন্য উন্মাত্ত ক্ষুধার্ত বাঘের মতো বা কুত্তার মতো পাগল ছিল, এখন দেখা যায় যে কোলে থাকলেও কোলে নিতে ইচ্ছা করে না। তখন কম্পেয়ার করে, ওই স্পিরিটটা আর নাই। আমার মনে হয় জায়গাটা আমার ছেড়ে দেওয়া উচিত। তো সত্যি কথা হচ্ছে, তুমি এই যে আজকে প্রথম দিনের যে আবেগটা দেখাইলা, এই আবেগটা যদি 80তম ক্লাসে থাকে, প্রাইমারি চাকরিটা তোমার। প্রাইমারি চাকরি কি তার? এখন প্রথম দিনে এখন আবেগের স্তরে ভাইসা ঠাইসা মনে করো আই লাভ ইউ টাই লাভ ইউ বইলে, মনে করো পাপ্পা টাপ্পা দিয়া, মনে করো 3 বছর পরে গায়েব। তোমার চাকরিও দেখবা কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। সহজ কথা। তো এই কারণে আমি বলতেছি, আমি একটু রিয়ালিস্টিক মানুষ, একটু লজিস্টিক, মানে লজিক্যাল এবং রিয়ালিস্টিক কথা বলতে ভালোবাসি। ওই বঙ্গবন্ধুর মতো রিয়ালিটি মানি নাও, ঠিক আছে না? এইটা যদি মানতে না পারো, সো আমি প্রথম দিনে শুধু এই ওয়াদা নিব যে কে থাকবা শেষ পর্যন্ত। 80তম ক্লাসে যারা থাকবা তাদের চাকরি হবে, আর যারা থাকবা না, কথা ক্লিয়ার, ওই পরীক্ষা দিয়ে এসে বলবা স্যার কাটমার কত হবে, কাটমার বলে কিছু নাই রে পাগলা, এটা একটা ব্যবসা ধান্দা। ওর টেকাতে মানে টোটাল সংখ্যা পূরণ করতে, ধরো 15,000 পূরণ করতে যত নিচে নামতে হয় ততটাই কাটমার। কাটমার বলে কিছু হয় না, লাস্ট কথা। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আমরা কথা দিয়েছিলাম কমিটমেন্ট রাখবো। টাকা কত এটা বাদ দাও, এটা নিজেরাই অফার করছি, যেটা নিয়েছি এতটুকু এনাফ। নাম্বার 3 হচ্ছে, আমাদের ইংলিশে আরেকজন আছে, সাব্বির স্যার, মনসুর স্যার, শ্রদ্ধাভাজন জুয়েল স্যার এবং ফারুক স্যার, এই কম্বাইন 5 জন টিচারের সমন্বয়ে ক্লাসগুলো চলবে। নাম্বার 4, তোমাদের মূল ক্লাস শুরু হবে 7 তারিখ থেকে, 7 জানুয়ারি। হ্যাঁ,
এটা হচ্ছে তোমাদের মূল ক্লাস, অর্থাৎ আগামী এক সপ্তাহ পরে তোমাদের ক্লাসটা শুরু হবে। বিনয়ের সাথে বলবো এই দাওয়াতটা তোমার পাশে থাকা বন্ধু, বর্তমান তারপরে সাবেক যত যা আছে যারা জব প্রার্থী, জব সিকার, যদি মনে করো, একটা কথা হচ্ছে উই আর কমিটেড, এটা আমরা দেখবো, We are committed। এইটাই কথা ক্লিয়ার? তো যদি মনে হয় যে হচ্ছে না তোমরা ভালো কিছু পাচ্ছ, এই দাওয়াতটা তাদেরকে পৌঁছায় দিবা, এবং 80তম ক্লাস পর্যন্ত যারা থাকবে আমার বিশ্বাস তারা গেইন করবা। সো কথা আর বাড়াবো না, ইনশাল্লাহ তোমাদের রেগুলার এক্সাম হবে, ক্লাস সলভ ক্লাস হবে, অনেক কিছু তোমাদের দেওয়ার বাকি আছে, শুধু এই দাওয়াতটা তাদের কাছে পৌঁছায় দাও। ওকে, আমি একটু পরে পেজে আমি একটা পোস্ট করব কেমন ক্লাস হলো, অবশ্যই সেখানে 9টায় লাইভ সেশন আছে, অবশ্যই সেখানে কমেন্ট সেকশনে জানাবা কেমন ক্লাস করলা, এ হচ্ছে ব্যাপার। আর বিনয়ের সাথে বলি, তোমরা প্রচন্ড অধৈর্য, অনলাইনে সেবা নিতে হলে ধৈর্য রাখতে হয়, ঠিক আছে না? এখন ধরো গার্লফ্রেন্ড আছে বাপের বাড়িতে, তার আমি যতই গুতুর গুতুর করে লাভ হবে না, যতক্ষণ না সে ফোন না দিবে, যদি সবকিছু তাকে অবরুদ্ধ করে দেয়। একটা স্যারের ক্লাস চলতেছে, কমেন্ট করতেছে পিডিএফ দিবেন, তো এই স্যারের ক্লাস চলতেছে এই মোমেন্টে কি এই কমেন্টটা যৌক্তিক? ক্লাস বোঝা ইম্পর্টেন্ট না পিডিএফ দিবেন এই প্রশ্নের উত্তর দেওয়াটা ইম্পর্টেন্ট? বলো, কথা বোঝো নাই? স্যার রুটিন দেন, ওরে আলার বোয়ালা রুটিন, তোরে তো রুটিন না, রুটিন এর বন্যায় ভেসে যাবে মনে করো যে কোর্স, রুটিন তো দিমু তেরে কি এই মোমেন্টে স্যার একটা ডিজিট নিয়ে সুন্দর কিছু বোঝাচ্ছে, এই মোমেন্টে আপনাকে কমেন্ট করতে হবে রুটিন দিবেন। আমি একটু ঘাটতেরা, আপনাদের স্যার অত্যন্ত ভদ্র মানুষ, কিন্তু আমি একটু হালকা মনে করেন যে ওই দেখবেন যে সিটি কর্পোরেশন ঘাস কাটার জন্য একটা অস্ত্র ব্যবহার করে, ইকুয়াল করে ঘাস কাটে, আপনার তেরা বেকা আচরণ আমি সোজা করে দেবো, বুঝছেন? আগামীকাল ক্লাস হবে না, আপনাদের মূল ক্লাস শুরু হবে 7 জানুয়ারি থেকে। কালকে ইনশাল্লাহ আমরা কাল পরশুর মধ্যে পুরো মাসের রুটিনটা আপনাদের দিয়ে দিব। কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, সো আজকে বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না। সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর হ্যাঁ বলে রাখি, ক্লাস রেকর্ড থাকবে, সো প্লিজ প্লিজ প্লিজ। আরেকটা বিষয়, অবাক হয়ে যায়, 6টায় ক্লাস, সন্ধ্যা 6টায় ক্লাস। এখন আপনি যদি 6টায় টাকা পাঠান, মানে আপনার ট্রেন 6টায়, আপনি বাড়ি থেকে বের হয়েছেন 6টায়, অবশ্যই আপনি ট্রেন ধরতে পারবেন, তবে ওই দিনের না, পরের দিনেরটা। একটা কথিত যোগ ঝুলে শেষ করি, চায়না থেকে একটা লোক আসছে, ঢাকাতেও যাবে চিটাগাঙে মনে করেন, হ্যাঁ, একটা সেতুর কাজে, ও জানে বাংলাদেশের ট্রেন লেট করে, ওর সাথে মনে করেন মনসুর স্যার আছে দোভাষী, তো তার 11টায় ট্রেন, ওই ট্রেন চলে আসছে 10টায়। এখন সে মনসুর স্যারকে জিজ্ঞেস করতেছে যে আমি জানি বাংলাদেশের ট্রেন লেট করে, তো আমার ট্রেন 1 ঘন্টা আগে আসলো কিভাবে? কয় স্যার এটা আজকের ট্রেন না, গতকালের ট্রেন আজকে আসলো। আজকেটা কখন আসবে আল্লাহ ভালো জানে। আপনার 6টায় ক্লাস, অনুভূতির আড়ালে 6টায় ক্লাস, আপনি 6টায় টাকা পাঠালে আমি আপনাকে ক্লাস শুরু করব পোলাপানকে নিয়ে, না আপনাকে অ্যাড দিব? বলেন, বুঝাইতে পারছি? সো ভুল ত্রুটি মাফ করবেন। আর বি ম্যাচিউর্ড, আপনি এখানে যারা আছেন সবাই গ্রাজুয়েশন শেষ করা, সো ম্যাচিউর্ড আচরণ করবেন, এতে আমি কি বলে হচ্ছে সন্তুষ্ট হব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।